আসছে অন্তরা বিশ্বাসের কলমে 14টা রোমহর্ষক ভয়ের গল্প সংকলন শপিজেন বাংলা থেকে প্রকাশিত ভয় চতুর্দশ। টান টান গল্পের শেষ লাইন পর্যন্ত শিহরিত হতে চাইলে কলকাতা বইমেলায় 9 নম্বর গেটের কাছে 547 নম্বর স্টলে পৌঁছাতে হবে। সংগ্রহ করে ফেলতে হবে ভয় চতুর্দশ। বইটা পরে অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হলে জানানো হবে। নমস্কার, তোমরা শুনছো থ্রিলারল্যান্ড। আমি তোমাদের সঙ্গে আছি অনুভব। কেমন আছো সকলে? আজ আমরা আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা গল্প। আজ শুনবে প্রখ্যাত সাহিত্যিক শ্রী নিহার রঞ্জন গুপ্তর কলমে রোমহর্ষক অ্যাডভেঞ্চার কাহিনী বিষের তীর। ডক্টর নিহার রঞ্জন গুপ্ত জন্ম 6 জুন 1911 সালে তৎকালীন যশোর জেলায় লোহাগড়ায়। ব্রিটিশ যুক্তরাজ্য থেকে বিশেষ ডিগ্রি অর্জন করে তিনি কলকাতা মেডিকেল কলেজে যোগ দেন। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে ভারতীয় সেনাবাহিনীতেও যোগ দেন। তাঁর রচিত গোয়েন্দা চরিত্র কিরিটি রায় বাংলা সাহিত্যে এক অমর সৃষ্টি। তার প্রায় 45টি উপন্যাস বাংলা ও হিন্দি ভাষায় চলচ্চিত্রায়ন করা হয়েছে। তার উল্লেখযোগ্য কিছু রচনা হল কালো ভ্রমর, মৃত্যুবান, কালনাগ, উত্তর ফাল্গুনী ইত্যাদি। 20 ফেব্রুয়ারি 1986 সালে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের আজকের গল্পটা আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত লেখকের কিরিটি চার এই বইটি থেকে। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসে গল্প শুনছো বা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করতেও ভুলো না, যাতে গল্প এলেই সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পাও। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক শ্রী নিহার রঞ্জন গুপ্তর কলমে টান টান রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার উপন্যাস বিষের তীর। পরীক্ষার পর দীর্ঘ অবকাশটা যখন প্রায় একঘেয়ে হয়ে এসেছে, হঠাৎ সেই সময় সুদূর বর্মা থেকে ছোট কাকার চিঠি এলো। প্রিয় সলিল, জানি না পরীক্ষার পর তোমার দিনগুলো কেমন কাটছে। এখানে সমুদ্র, বন, জঙ্গল অনেক কিছুই আছে। একা একা আর ভালো লাগছে না। অনেক দিন তোমাদের দেখিনি, একবার ঘুরে যেও। শুভার্থী, কাকা। কাকার চিঠি পেয়ে বিদেশ যাওয়ার আনন্দে প্রাণটা ভরে উঠল। তখনই ছুটে গিয়ে থিয়েটারের ভঙ্গিতে মাকে বললাম, দাও মাগো সন্তানেরে বিদায়, চলে যাই লোকালয়ে তেজি। এসব কি ছেলে মানুষই করিস সলিল? এই দেখো মা, কাকার চিঠি। সামনের সোমবারই আমি রওনা দিচ্ছি। কোথায়? কাকার কাছে, বর্মায়। হঠাৎ মায়ের মুখটা অন্ধকার হয়ে এলো। কাকার কাছেই তো যাব, তাতে অমতের কিছু নেই, কিন্তু তবু মায়ের মন তো চট করে কিছুতেই বিদেশ যাত্রায় সায় দিতে পারে না। বর্মায় কাকার হিরে, পান্না, চুনি, মুক্ত এইসবের প্রকাণ্ড ব্যবসা। তবে এই ব্যবসার চেয়েও তিনি ভালোবাসতেন দুষ্প্রাপ্য মণিমুক্ত সংগ্রহ করতে। এটা একরকম তার জীবনের নেশাই বলা যেতে পারে। তার এই নেশার কথা আমি বাবার কাছেই শুনেছিলাম, কিন্তু তা যে কতটা প্রচণ্ড ছিল তা পরে মর্মে মর্মে বুঝেছি। সংসারে তিনি একাই, বিয়ে থা করেননি। দিনরাত নানা রকম পুঁথিপত্র পড়তেন আর পাহাড় পর্বত ঝোপঝাড় তছনছ করে নানা রকম অনুসন্ধান করে বেড়াতেন। কাজী আমার এই কাকা তার অপরূপ স্বভাবের জন্য বর্মায় সকলের কাছে ভালো রকম পরিচিত ছিলেন। বর্মা আসার পর কাকা বললেন, এসেছো তাহলে সত্যি সত্যি? যাক, আমি তো ভেবেছিলাম তোমরা আমাকে ভুলেই গেছো। ছুটিতে এখানেই থাকো কেমন? দিন কতক এখানে ওখানে খুব ঘুরে টুরে বেড়ালাম। কাকার একটা বিরাট লাইব্রেরি আছে, তাতে মূল্যবান পাথর সম্বন্ধীয় বই ছিল বেশি। দোকানে কাজে ব্যস্ত থাকতেন আর বাকি সময়টা তার ওই লাইব্রেরিতে বইয়ের মাঝেই কেটে যেত। সেই পান্নামুক্ত রীতিবৃত্তের মধ্যে তিনি কী যে রস পান তা নিজেই জানেন।
এক একদিন তো নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে যেতেন, এমনই ছিল তার নেশা। বাড়িতে লোকের মধ্যে এক বর্মী চাকর ছিল, নাম টাঙা। লোকটা যেমন লম্বা তেমন চওড়া, মাথার চুলগুলো কদম ছাঁট করা, একটা হাফ প্যান্ট ও একটা হাফ শার্ট, এই তার নিত্য পোশাক। আর লোকটার গায়ে অসীম শক্তি। কাকা তাই আদর করে তার নাম রেখেছিলেন ভীম। বুদ্ধিতেও সে কম যায় না, তাই বাড়ির চাকর হলে কি হবে, কাকা তাকে প্রচণ্ড ভালোবাসতেন। বলতেন, টাঙার মতো বিশ্বাসী মানুষ হয় না। ওর বুদ্ধির দৌলতে কতবার যে চমৎকৃত হয়েছি তার ইয়ত্তা নেই। দুরন্ত মৃত্যুর কবল থেকে ও যে কতবার আমায় বাঁচিয়েছে, তা মনে করলে চোখে জল চলে আসে। পথঘাট থেকে দুর্গম অরণ্য সব ওর নখদর্পণে। দীর্ঘকাল কাকার কাছে থাকার ফলে ভীম আমাদের মাতৃভাষা বাংলাটা মোটামুটি আয়ত্ত করে ফেলেছিল। হাতে তেমন কোনো কাজকর্ম না থাকায় বারান্দায় একটা চেয়ার টেনে চুপ করে বসে রাস্তায় লোক চলাচল দেখছিলাম। কাকা সকালেই দোকানে বেরিয়ে গেছেন, দুপুরের আগে ফিরবেন না। ভীমকে এক কাপ কফি দিতে বললাম। আজ দুদিন ধরে আকাশটা মেঘলা মেঘলা, মেঘলা দিনের আলস্য যেন কাটতেই চায় না। এমন সময় ছেঁড়া ময়লা জামা কাপড় পরা একজন লোক গেটের ভিতর দিয়ে এসে ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলো। আমি চেয়ার ছেড়ে উঠে সপ্রশ্ন দৃষ্টিতে লোকটার দিকে তাকালাম। বারান্দার কাছে এগিয়ে লোকটা আমার দিকে একটু এগিয়ে এলো। কি চাই? অদ্ভুত ভাষায় লোকটা যেসব কথা বলল তার এক বর্ণও বুঝতে পারলাম না। এমন সময় গেটের দিকে তাকিয়ে দেখি কাকা আসছেন। কাকা দেখুন তো, এই লোকটা কী সব বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি চাই? সে আগের মতোই তার ভাষায় জবাব দিল। এবার কাকা তার ভাষায় ভাঙা ভাঙাভাবে কি যেন জিজ্ঞেস করলেন। তারপর আর দু চারটে কথাবার্তার পর কাকা লোকটাকে ডেকে ঘরে নিয়ে গেলেন। আমিও সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে ঢুকলাম। লোকটা তখন তার শতছিন্ন ময়লা প্যান্টের ভিতর হাত গলিয়ে একটা ন্যাকড়ার পুঁটলির মতো কি যেন বের করলো। সেই ন্যাকড়ার পুঁটলিটা খুলতেই বেরিয়ে এলো একটা ছোট্ট কালো পাথরের মূর্তি। মূর্তির গায়ে ছোট বড় অনেকগুলো রক্তের মতো লাল টুকটুকে চুনি বসানো, কিন্তু অত বড় চুনি আমি এর আগে চোখে দেখিনি। মূর্তিটা দেখতে অনেকটা বাঁদরের মতো, এবং সেটাকে দুটো সাপ দুদিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আর সেই সাপ দুটোর চোখেও মস্ত দুটো করে চুনি বসানো। কাকাও আমারই মতো বিমোহিত হয়ে মূর্তিটা দেখলেন। তারপর সেই অদ্ভুত ভাষাতেই লোকটার সঙ্গে আবার কথাবার্তা শুরু করলেন। বোধহয় দাম সম্বন্ধেই কথাবার্তা হচ্ছিল। আরও খানিকক্ষণ কাকার সঙ্গে কী সব কথাবার্তা হলো তার। তারপর দেখলাম লোকটা মূর্তি নিয়ে চলে গেল। লোকটা কে? তা ঠিক জানি না, তবে মূর্তিটা আমার কাছে বেচতে এসেছিল। কারো কাছে শুনেছে আমি জুয়েলের ব্যবসা করি। তাহলে ওটা নিয়ে চলে গেল কেন আবার? ও যা দাম চায় তত টাকা এখন আলমারিতে নেই। তাকে বলে দিলাম আজ ব্যাংক থেকে তুলে এনে রেখে দেবক্ষণ, কালকে সকালে এসে যেন নিয়ে যায়। বলে কাকা লাইব্রেরি ঘরের দিকে চলে গেলেন। আমিও উঠে পড়লাম। পরদিন সকালে কাকা আর দোকানে গেলেন না, ঘরেই রইলেন। ক্রমে সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, তারপর এক সময় সাঁঝের আঁধারও ধরনের বুকে ঘনিয়ে এলো। কিন্তু লোকটা আর এলো না। কাকা চিন্তিত মুখে লোকটার পথ চেয়ে বারান্দায় ঘন ঘন পায়চারি করে বেড়াচ্ছিলেন। আমার মনে হয় লোকটা আর আসবে না। না, সে আসবেই। আমার মতো এত টাকা কে দেবে তাকে? আসবে আসবে, ঠিক আসবে। ক্রমশ রাত গভীর হয়ে এলো। আস্তে আস্তে রাস্তার লোকজন ও কোলাহল রাত্রির নিস্তব্ধতায় মিলিয়ে যেতে লাগলো। ঘড়িতে দেখলাম রাত 11টা বেজে গেছে। লোকটার ফিরে আসা সম্বন্ধে হতাশ হলাম। কাকাও আশা ছেড়েছেন বলেই মনে হলো। তার মুখে একটা হতাশা ও বিষণ্ণতার ছাপ। বোধহয় অত ভালো ভালো চুনিগুলো হাতছাড়া হওয়ার জন্যই।
এভাবে চুপ করে বসে থাকতে থাকতেই রাত 12টা বেজে গেল। এমন সময় অদূরে রাস্তায় একটা গোলমাল শোনা গেল এবং গোলমালটা ক্রমেই যেন বাড়তে লাগলো। ব্যাপারটা কি সেটা দেখার জন্য আমি আর কাকা দুজনেই ছুটে গেলাম রাস্তায়। আমাদের বাড়ি থেকে হাত 25 দূরে কতজন লোক একটা জায়গা ঘিরে জটলা পাকাচ্ছিল। আমরা এগিয়ে গেলাম। লোকগুলোকে সরিয়ে এগিয়ে গিয়ে দেখলাম একজন লোক রাস্তার ওপর উপুড় হয়ে পড়ে আছে। দেখলে মনে হয় বুঝি রাস্তার মাঝেই উপুড় হয়ে ঘুমিয়ে আছে। কাকা এগিয়ে গিয়ে লোকটাকে চিৎ করে দিতেই দুজনে চমকে উঠলাম। ল্যাম্পপোস্টের যেটুকু আলো তার মুখের ওপর এসে পড়েছিল তাতে তাকে চিনতে এতটুকুও কষ্ট হলো না। কালকের সেই লোকটাই, আর তাতে এক বিন্দুও সন্দেহ নেই। লোকটাকে দেখে আমার মুখে অনেকক্ষণ বিস্ময়ের চিহ্ন ফুটে রইল, কিন্তু কাকা যেন চট করে তা সামলে নিলেন বলে মনে হলো। সলিল, তুমি লোকটার পায়ের দিকটা ধরো, আমি মাথার দিকটা ধরছি। একে আমাদের বাড়িতে নিয়ে চলো। আর আপনারা কেউ দয়া করে যদি একজন ডাক্তার ডেকে দেন, লোকটার মৃত্যুর ব্যাপারটা ভালো করে খতিয়ে দেখা উচিত। লোকটাকে ধরাধরি করে আমি আর কাকা বাড়িতে নিয়ে এলাম। একটা বেঞ্চের ওপর লোকটাকে শুইয়ে কাকা লোকটার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আগের দিনে সেই পুঁটলিটা টেনে বের করলেন। পুঁটলিটা খুলতেই উজ্জ্বল আলোয় মূর্তিটার চুনিগুলো সাপের চোখের মতো চকচক করে উঠল। কাকা তাড়াতাড়ি মূর্তিটা তার জামার পকেটে রেখে দিলেন। খানিক পরেই ডাক্তার এলেন। লোকটাকে ভালো করে পরীক্ষা করে বললেন, লোকটা মারা গেছে বটে, কিন্তু কিসে মৃত্যু হলো তা তো বুঝতে পারছি না। কোথাও এতটুকু ক্ষত চিহ্ন পর্যন্ত নেই। অদ্ভুত মৃত্যু। অনেক অনুসন্ধানের পর দেখা গেল লোকটার ঘাড়ের কাছে ছোট্ট একটা শলার মতো কি যেন বিঁধে আছে। ডাক্তার সেটা টেনে বের করে হাতের মধ্যে আলোর কাছে তুলে ধরলেন। একটা ছোট্ট তীর, ছুঁচের চেয়েও তীক্ষ্ণ তার ডগা। তিনি তীরটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। লোকটা তবে হার্ট ফেল করে মরেনি, বরং খুন করা হয়েছে, এবং এই এই বিষাক্ত তীর দিয়েই তা করা হয়েছে। আমি আর কাকা দুজনেই একসঙ্গে চমকে উঠলাম। ইতিমধ্যে পুলিশে খবর পাঠানো হয়েছিল। পুলিশ আসতেই মৃতদেহটাকে তাদের হাতে তুলে দেওয়া হলো। পুলিশ আমাদের ও ডাক্তারের কাছ থেকে যতটা জানবার জেনে নিয়ে মৃতদেহটাকে মর্গে পাঠিয়ে দিয়ে চলে গেল। প্রায় চোখের সামনেই এমন একটা হত্যাকাণ্ড দেখে কাকা আর আমি দুজনেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তাই রাত গভীর হলেও কিছুতেই আমাদের ঘুম এলো না। আমরা দুজনেই লাইব্রেরি ঘরে বসে হতভাগার শোচনীয় মৃত্যু সম্বন্ধে আলোচনা করতে লাগলাম। এখন বুঝতে পারছি সলিল, লোকটার কেন এখানে আসতে দেরি হচ্ছিল। সম্ভবত লোকটা আগে থেকে জানতে পেরেছিল তার পেছনে কেউ লেগেছে, তাই সে যে সময় আসার কথা দিয়েছিল তার চেয়ে একটু দেরি করেই আসবে ভেবেছিল। কিন্তু তার এমনই বরাত, এত চেষ্টাও বিফল হলো। আমার বাড়ির কাছে আসা মাত্রই বেচারাকে প্রাণ হারাতে হলো। কিন্তু কেনই বা ওই গোবেচারা লোকটি বিষাক্ত তীরের আঘাতে জীবন খোয়ালো, আর কেনই বা তাকে কেউ অনুসরণ করছিল সেটা বুঝলাম না। তবে কি লোকটা চোর? কিন্তু তাহলে তো তাকে পুলিশে দেওয়াই উচিত ছিল, মারার তো কোনো কারণ ছিল না। এরকম নানান কল্পনা আমাকে ঘিরে ফেলল। এই বীভৎস হত্যালীলার কোনো সূত্র আবিষ্কার করতে না পেরে অস্থির হয়ে উঠলাম। বুঝলে সলিল, একটা বিষয়ে খটকা লাগছে। বিপক্ষ দলের কেউ একে খুন করে গেল বটে, কিন্তু কই কেউ তো এর পকেট হাতড়ে মূর্তিটা সরাবার চেষ্টা করলো না। মূর্তিটার জন্যই যদি ওকে প্রাণ হারাতে হয়ে থাকে, তবে সেটা ফেলে রেখে গেল কেন? এমন একটা সন্দেহ আমারও মনে হয়েছিল, কিন্তু তখনও তার জবাব খুঁজে পাইনি। মূর্তিটা নিশ্চয়ই কোনো ইতিহাস আছে সলিল, ইতিহাস আছে। কিন্তু ইতিহাসটা কি সেটাই জানতে হবে।
সবুজ ঘেরাটোপ দেওয়া টেবিল ল্যাম্পটার নিচে মূর্তিটাকে রেখে চেয়ারটায় হেলান দিয়ে কাকা একটা চুরুট ধরিয়ে নিয়ে টানতে লাগলেন। উজ্জ্বল আলোয় চুনিগুলো দপ দপ করে আগুনের মতো জ্বলতে লাগলো। তাদের উজ্জ্বলতা এত তীব্র যে চোখ দাঁড়িয়ে গেল প্রায়। আচ্ছা, তোমার কি মনে হয় সলিল, কারা লোকটাকে এমন করে রাস্তায় খুন করে গেল, আর কেনই বা খুন করলো? কি জানি কেন, বুঝতে পারছি না ঠিক। কিছুক্ষণ বাদে আমি চলে এলাম। রাতও যথেষ্ট হয়েছিল, কিন্তু কাকা তখনও বসে রইলেন। ঘুম অবশ্য কিছুতেই এলো না। সেই অদ্ভুত মূর্তিটা আর লোকটার ওভাবে খুন হওয়ার কথাটাই ঘুরে ফিরে মনে হতে লাগলো। চিন্তা করতে করতে কখন যেন একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ এক সময় অত্যন্ত গরম বোধ হওয়ায় ঘুমটা ভেঙে গেল। গভীর রাত্রি। খোলা জানলা দিয়ে রাত্রির আধার মাখা কালো আকাশের খানিকটা দেখা যাচ্ছিল। কিসের যেন একটা অস্পষ্ট খসখস শব্দ কানে ভেসে এলো। কান দুটো খাড়া করে রাখলাম। সহসা জানালাটার দিকে চোখ পড়তেই আমার শরীরের সবটুকু রক্ত যেন জল হয়ে গেল। দুটো আগুনের ভাঁটার মতো গোল গোল চোখ সেই অন্ধকারে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে শরীরের প্রতিটা রোমকূপে একটা ভয়ের স্রোত নেমে গেল। আপনা থেকেই তখন চোখের পাতা দুটো নেমে এলো। আতঙ্কে মনে হলো একসঙ্গে হাজার কণ্ঠস্বর যেন আমার গলার কাছে ছুটে আসছে, কিন্তু বৃথাই। গলা দিয়ে এতটুকু শব্দ বেরোলো না। কে যেন দু হাতে আমার গলা টিপে ধরেছে সর্বশক্তি দিয়ে। কে? রাতের আধারে এতক্ষণে অস্পষ্টভাবে মনে হলো একটা প্রকাণ্ড ঝাঁকড়া চুলওয়ালা মাথা। রাতের আধারে তার বিভৎসতা যেন এক শ্মশানচারী ও অশরীরী প্রেতের মতো ভীতি ছড়াচ্ছিল। ক্রমে চোখের সামনে অস্পষ্টভাবে একটা প্রকাণ্ড মূর্তি ভেসে উঠল। এত বিশাল দেহ কি কখনো মানুষের হতে পারে? অসম্ভব। মূর্তিটা ধীরে ধীরে জানালা বেয়ে ঘরের মেঝে এসে দাঁড়ালো। ক্রমশ আমার খাটের সামনে চলে এলো সে, এবার আমার চোখের একেবারে সামনে। এবার সেই ভীষণ মূর্তি নিঃশব্দে পায়ে পায়ে দরজার দিকে এগোতে লাগলো। দরজার খিলটা সবে মাত্র সে হাত দিয়েছে, এমন সময় আধার রাতের অখণ্ড নিস্তব্ধতাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে পিস্তলের গর্জন জেগে উঠল। পরক্ষণেই সেই ভীষণ আগন্তুক এক লাফে জানালার কাছে এসে চোখের পলকের রাত্রির অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে ওপাশের খাট থেকে এক লাফ দিয়ে কাকা জানালার কাছে ছুটে গেলেন। টাঙা টাঙা! আমিও ততক্ষণে বিছানা ছেড়ে জানালার কাছে ছুটে গেলাম। জানালাটা মাটি থেকে প্রায় 20 ফুট ওপরে। কাকা নিচু হয়ে ঝুঁকে পড়ে কি যেন দেখছিলেন। অন্ধকারেই তিনি আরও গোটা 2 গুলি চালালেন। তারপর দরজা খুলে ছুটে বাইরে বেরিয়ে গেলেন। আমিও গেলাম। কাকার ডাকে ও রিভলভারের আওয়াজে টাঙারও ঘুম ভেঙে গিয়েছিল। একটা আলো হাতে সেও এবার এসে জুটল। যে জানালাটা দিয়ে সেই দানবটা লাফিয়ে পড়ে অদৃশ্য হয়েছিল তার নিচে কাকার ফল ও ফুলের ছোট একটা বাগান, আর জানালার ঠিক নিচেই ওপর থেকে ভারী কিছু পড়ার চিহ্ন তখনও ছিল। আলো নিয়ে আমরা সমস্ত বাগানটা খুব ভালো করে দেখলাম, কিন্তু আর কিছু তখন পাওয়া গেল না। লাফিয়ে নিচের মাটিটাকে একটু ধসিয়ে দিয়ে যাওয়া ছাড়া সেই আগন্তুক আর কোনো চিহ্ন রেখে যায়নি। নিচের ঘরগুলো আরও একবার ভালো করে দেখেই সবাই ওপরে ফিরে এলাম। দেখা গেল দরজার খানিকটা কাঠ ফুটো করে গুলি চলে গেছে। লোকটার গায়ে কিন্তু মোটেও লাগেনি। অন্ধকারের তাকটা ঠিক হয়নি, তাই বেঁচে গেল। তুমি টের পেয়েছিলে সলিল? আমি তখন আগাগোড়া সমস্ত ব্যাপারটা তাকে খুলে বললাম। আজ প্রায় 15 বছর এখানে আছি, বাড়িতে কোনোদিন চোরের উপদ্রব পর্যন্ত হয়নি। কাজেই আজকের এই চুরির ব্যাপারটা বড়ই ঘোরালো ঠেকছে। ব্যাপারটা ধীরে ধীরে আমায় এতটা বিস্মিত করে ফেলেছিল যে এই নিয়ে আর আলোচনা করতেও আমার ভালো লাগছিল না। আগাগোড়াই একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল সমস্তটা। প্রথমত সেই পাথরের অদ্ভুত মূর্তি, দ্বিতীয়ত সেই অপরিচিত লোকটার বিষের তীরে এমন অদ্ভুতভাবে হত্যা, তৃতীয়ত আজ রাত্রে ওই দানবের আবির্ভাব। দুদিনের ঘটনাগুলো খণ্ড খণ্ডভাবে আমার
নিদ্রাহীন চোখের কোল জুড়ে ভেসে বেড়াতে লাগলো। বাকি রাতটুকু চেয়ারে বসেই কেটে গেল। একসময় রাতের অন্ধকার ভোরের আলোর ছোঁয়া লেগে ফিকে হয়ে গেল। আমি হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসলাম। খানিক পরে কাকাও আমার পাশে এসে আরেকখানা চেয়ার দখল করে বসলেন। টাঙা চা দিয়ে গেল। আমরা চা পানে ব্যস্ত হলাম। খবরের কাগজওয়ালা একখানা কাগজ দিয়ে যেতেই আমি কাগজটা টেনে নিলাম। দেখলাম আগের দিন রাত্রের ঘটনাটা বেরিয়েছে, সেই সঙ্গে একটু সম্পাদকীয় মন্তব্য। দৃষ্টি আকর্ষণ করবার মতো সুন্দরভাবে সাজিয়ে খবরটা লেখা হয়েছে দেখলাম। বিষের তীর, বিষের তীর, বিষের তীর। গতকাল রাত্রে রাস্তায় এক পথিক অতর্কিতভাবে হঠাৎ বিষের তীরের আঘাতে প্রাণ হারিয়েছেন। পুলিশ রিপোর্টে জানা গেছে প্রায় 8-10 বছর আগে শহরে একজন ইংরেজ ভ্রমণকারী ও তাঁদের দুজন সহকারীও এমন আকস্মিকভাবেই বিষের তীরে প্রাণ হারান। তখনও যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এতদিন পরে সেই বিষাক্ত তীরের আবির্ভাব যেন পুরনো ক্ষতকে টাটকা করে তুলল। কে বা কারা যে এইভাবে বিষাক্ত তীরের আক্রমণে এই ভীষণ হত্যালীলা করে বেড়াচ্ছে সে বিষয়ে পুলিশ তদন্ত করে দেখবে বলে জানিয়েছে। খবরটা আমি আগাগোড়া পড়ে শোনালাম কাকাকে। কাকা চা খাওয়া শেষ করে কাগজটা নিয়ে লাইব্রেরি ঘরে চলে গেলেন। সারাটা দিন কাকার আর দেখা পাওয়া গেল না। সেই যে সকালবেলায় তিনি লাইব্রেরি ঘরে ঢুকলেন, বেরোলেন সেই রাত 9টায়। মাঝখানে শুধু টাঙ্গা গিয়ে একবার কফি দিয়ে এসেছিল। আধারে চুপ করে বারান্দায় একটা চেয়ার পেতে বসেছিলাম। পায়ের শব্দে মুখ তুলে দেখলাম কাকা এদিকেই আসছেন। সলিল, সবটা না হলেও ব্যাপারটা অনেকটাই তরল হয়ে এসেছে, বুঝলে? মূর্তিটার ইতিহাস কিছুটা জেনেছি, আর কালকের খুন ও বিষের তীরের ব্যাপারটাও অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। বলতে বলতে কাকা আমার সামনেই একটা চেয়ার টেনে তাতে বসে একটা চুরুট ধরালেন। সলিল, বছর 8-10 আগে বিখ্যাত ইংরেজ ভ্রমণকারী মিস্টার ওয়াল্টার বর্মার উত্তর পশ্চিম কোণে তার দুজন অনুচর নিয়ে হাঁটতে হাঁটতে এক দেশে গিয়ে উপস্থিত হন। তো সেখানে থুয়া সম্প্রদায় নামে একদল আদিবাসী থাকে। ওই পাথরের মূর্তিটা আসলে তাদের দেবতার প্রতিমূর্তি। ওই মূর্তির কারুকার্যে ওয়াল্টার মুগ্ধ হয়ে কৌশলে মূর্তিটা চুরি করে পালিয়ে আসেন। কিন্তু দেশে ফেরার পথে এই শহরেই ওই থুয়া সম্প্রদায়ের হাতে প্রাণ দেন। আমার মনে হয় সেই দেশের লোকেরা যখন জানলো যে তাদের দেবতার বিগ্রহ চুরি গেছে, তারা ওই ইংরেজকে সন্দেহ করে তার পিছু পিছু অনুসরণ করে তাকে একসময় খুন করে। কিন্তু মূর্তিটা কোনো কারণে তারা যে হাত করতে পারেনি তা তো বোঝাই যাচ্ছে। এইটুকুই তার ডায়েরি থেকে পুলিশ পেয়েছিল, আর তাই প্রেসকে বলা হয়েছিল। ও হ্যাঁ, ভালো কথা, ওয়াল্টারের সঙ্গে একজন এদেশীয় অর্থাৎ কোচিন চাকর ছিল। ওয়াল্টারের মৃত্যুর পর সেই চাকরটাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে নাকি ওয়াল্টারের জিনিসপত্র নিয়ে কোথায় পালিয়ে যায়। কাল যে লোকটা খুন হয়েছে সে আর কেউ নয় সলিল, ওই ওয়াল্টারের কোচিন ভৃত্য। এতদিন সে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল, কিন্তু সে বেচারাও শেষটায় থুয়াদের হাতেই প্রাণ দিল। থুয়ারা আজও তাদের দেবতাকে উদ্ধার করার জন্য ছায়ার মতো সর্বত্র খুঁজে বেড়াচ্ছে। আমার মনে হয় যতদিন না তারা তাদের দেবতাকে হাতের মুঠোর মধ্যে পাচ্ছে, ততদিন এমনি করেই তারা সর্বত্র ঘুরে বেড়াবে, এবং তার জন্য যত রকমের নিষ্ঠুরতাই করতে হোক না কেন তারা পিছপা হবে না কখনো। হ্যাঁ, ওয়াল্টারের ডায়েরি থেকে এটাও জানা গেছে যে ওই দেশে নাকি আরো অদ্ভুত অদ্ভুত মূর্তি আছে, আর তাদের অদ্ভুত সব কারুকার্য। প্রত্যেকটি মূর্তিকেই নাকি তারা দেবতা কেনে পুজো করে থাকে।
বলতে বলতেই কাকা পকেট থেকে মূর্তিটা বার করলেন। ইতিমধ্যেই টাঙা একটা আলো জ্বালিয়ে সেটা টিপয়ে রেখে গিয়েছিল। কাকা মূর্তিটা টেবিলের ওপর রাখলেন। উজ্জ্বল আলোয় মূর্তিটার চুনিগুলো ঝকঝক করতে লাগলো। বুঝলে সলিল, ওই কোচিন চাকরটাকে যারা খুন করে গেল তারা ওর পকেট হাতড়ে মূর্তিটা নিয়ে গেল না কেন, এই একটা মস্ত খটকা আমাকে ভাবিয়ে তুলেছিল বড্ড। কিন্তু এখন তাও পরিষ্কার। কীরকম পরিষ্কার হয়েছে শুনি? শোনো তবে, এই মূর্তিটা দেখছো, এই মূর্তিটার তলায় একখানা কাগজে একটা ঠিকানা লেখা ছিল। আমার ধারণা ঠিকানাটা হয়তো ওই মৃত লোকটারই ঠিকানা। কাজেই তখনই একজন লোককে সেখানে পাঠিয়েছিলাম। লোকটা ফিরে এসে জানায় যে ওই বাড়িতে এক কোচিন দেশীয় লোক থাকে, কিন্তু কাল বিকেল থেকে সে নিখোঁজ। শুধু তাই নয় সলিল, লোকটা যখন খুন হয় তার খানিক পরেই নাকি কয়েকজন অতি বিভৎস মানুষ হঠাৎ তার ঘরে ঢুকে সারা ঘরটা তছনছ করে গেছে। তারা কি যেন খুঁজতে এসেছিল, কিন্তু না পেয়ে জিনিসপত্রের উপরেই তাদের গায়ের জ্বালা মিটিয়ে গেছে। কাজেই পরিষ্কার বোঝা যায় খুনিরা ওই লোকটার ঠিকানা জানতে পেরে গেছিল আগেই। কিন্তু লোকটা বেঁচে থাকলে তার ঘরদোর খুঁজে মূর্তিটাকে উদ্ধার করা সহজ হবে না, তাই আগে তাকে হত্যা করা হয়, তারপর তার ঘরে হানা দেয় ওরা। কিন্তু ওদের সমস্ত পরিশ্রমই বৃথা গেল। তারা তো আর জানে না লোকটার পকেটেই সেই মূর্তিটা ছিল। আমার অস্বস্তি হচ্ছিল। এবার একটা গভীর আতঙ্কে আমি শিউরে উঠলাম। কিন্তু কাকা, আমরা নিজেরাই তো এখন বিপন্ন। ওই ব্যক্তির মৃতদেহটাকে যে আমরা এনেছিলাম আর তারপর যে সেটা মর্গে চালান হয়ে গেছে, সে খবর তো নিশ্চয়ই পেয়েছে ওরা। আর তাতেই তো ওদের সন্দেহটা আমাদের ওপর এসে পড়েছে। আর তার ফলেই তো কাল রাতে ওদের মধ্যে থেকে কেউ একজন মূর্তিটার খোঁজ করতে এসেছিল। কোনো রকমে যদি ওরা মূর্তিটা পেয়ে যায় তাহলে আমাদের বিপদ কেটে যাবে কিন্তু কাকা। কিন্তু যদি জানতে পারে যে ওদের দেবতার বিগ্রহ আমরা লুকিয়ে রেখেছি, তাহলে কিন্তু আমরা কেউই নিরাপদে নেই কাকা। তোমার অনুমানই হয়তো সত্যি। ভয়ানক কোনো বিপদের মুখোমুখি হওয়াও আমাদের পক্ষে এখন আর অসম্ভব নয়। কিন্তু তাই বলে ঘরদোর বন্ধ করে ভীরুর মতো দিন কাটাবো, সে আমার ধাতে সইবে না সলিল। আর আমি তা করবো না। আমি কি করেছি জানো? ওয়াল্টারের বর্ণনা থেকে একটা ম্যাপ এঁকে ফেলেছি। এই দেখো, এই দেখো। বলে তিনি পকেট থেকে একটা পেন্সিল দিয়ে আঁকা মানচিত্র বের করে হাতের ওপর মেলে ধরলেন। এই মূর্তির গায়ে যে চুনি দেখছো, এত বড় আকারের চুনি পৃথিবীর আর কোথাও আছে কিনা সন্দেহ। এই চুনির খোঁজ করতে আমি সেখানে যাব, তা সে যত দূরই হোক না কেন, আর সে জায়গা যত বিপদ সংকুলই হোক না কেন। কাকা যে খামখেয়ালি সেটা জানতাম, কিন্তু সেই খামখেয়ালিপনা যে এতটা তীব্র তার ধারণা ছিল না। একজন লোক যে অকারণে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, হে আমায় কেউ বললে বিশ্বাস করতাম না, কিন্তু এখন তো চোখে দেখছি। আচ্ছা, আমি আর দু একদিনের মধ্যেই সেই দেশের উদ্দেশ্যে যাত্রা করব বলে ঠিক করেছি। তুমি তার পরের ট্রেনেই কলকাতায় চলে যেও। তবে যে কটা দিন আমরা এখানে আছি একটু সাবধানে থাকতে হবে। ওরা ওদের দেবতাকে উদ্ধার করার চেষ্টা করবেই। এমন সময় টাঙ্গা এসে নৈশাহারের ডাক দিয়ে গেল। আমরা উভয়েই চিন্তিত মনে খাবার ঘরের দিকে গেলাম। না, ঘুম বোধহয় আজকেও হবে না। আগের রাতের বিচিত্র সব কাণ্ড কারখানার জন্য আজ যথেষ্ট সাবধান হতে হবে। আজ আমিও একটা গুলি ভরা পিস্তল মাথার কাছে রেখে শুয়েছিলাম। কি জানি, বলা তো যায় না, সে ভীষণ দানব যদি আবার আমাদের ঘরে হানা দেয়। এলোমেলো নানান ভাবনায় ঘুম আর আমার চোখের কোলে ছিল না।
কোথায় সেই সুদূর বাংলা আর কোথায় এই বর্মা মুলুকে হাতে প্রাণ নিয়ে রাতের প্রহর গুনছি। হঠাৎ খুট করে একটা শব্দ হতেই কান দুটো খাড়া হয়ে উঠল। আমার মনে হলো যেন শব্দটা বন্ধ জানালাটার দিক থেকেই এলো। আমি অন্ধকারে সেদিকেই তাকিয়ে রইলাম। এবার মনে হলো বাইরে থেকে কে যেন খড়খড়িটা খোলার চেষ্টা করছে। খসখস একটা শব্দ। একটা রুক্ষ কোনো জিনিস যদি কাঠের ওপর টেনে নিয়ে যাওয়া হয় তখন যেমন শব্দ হয়, অনেকটা তেমনই। বালিশের তলা থেকে রিভলভার ও টর্চটা বের করে এক হাতে রিভলভার আর অন্য হাতে টর্চটা টিপলাম। টর্চের আলোটা জানালার বন্ধ কপাটের ওপর গিয়ে পড়তেই ভয়ে আমার সারা শরীর হিম হয়ে গেল। একটা কুৎসিত বলিষ্ঠ হাত খড়খড়ির ফাঁক দিয়ে ভেতরের জানালার ছিটকিনিটাই বোধহয় খুঁজে বেড়াচ্ছে। চোখের পলকে হাতটা তাক করে রিভলভার টিপলাম। রাত্রির অন্ধকারের বুকে পিস্তলের গর্জন ঝনঝন করে উঠল। পিস্তলের আওয়াজের সঙ্গে সঙ্গেই সেই হাতটা অদৃশ্য হয়ে গেল। কাকার ঘুমও গেল ভেঙে। তিনি ওধারের খাট থেকে ছুটে এলেন। উত্তেজনায় ও আতঙ্কে আমি তখন হাঁপাচ্ছিলাম। কাকা এসে আলোটা জ্বেলে দিলেন। কি হলো? কি সলিল, ব্যাপারটা কি? আজও সে এসেছিল কাকা। বালিশের তলা থেকে পিস্তলটা নিয়ে কাকা তক্ষুনি ছুটছিলেন। আমি তাকে বাধা দিলাম। কোথায় যাচ্ছেন? সে কি আর আছে নাকি? তাই তো সলিল, কিন্তু একবার দেখলে হতো না? না, লাভ নেই। শুনুন, একটা কথা বলবো কাকা। ওদের জিনিস ওদের ফিরিয়ে দিলে তো ভালো করতেন। কি বলছো সলিল? এই জিনিস হাতে পেয়ে কেউ কখনো ছেড়ে দিতে পারে? এই মূর্তি যে দেশ থেকে পাওয়া গেছে সেখানে খোঁজ করলে হয়তো এমন সব মূল্যবান চুনি পাওয়া যাবে যা এই সভ্য জগতে একটা হুলুস্থুল এনে দেবে। কাজেই আমাকে সে দেশে যেতেই হবে সলিল। ওয়াল্টার 3-4 মাস ধরে হেঁটে এসে দেশের সন্ধান পেয়েছিলেন, কিন্তু তিনি দেশটার সন্ধান আগে জানতেন না বলেই তার অত দেরি হয়েছিল। আমার তো আর তা হবে না। আমি তার চাইতে ঢের কম সময়ে সেখানে গিয়ে পৌঁছবো। তখন কিন্তু আপনি কি মনে করেছেন ওয়াল্টার সেখানে গিয়ে যা ব্যবহার করে এসছেন তারপর কোনো বিদেশিকে তারা সে দেশে পা দিতে দেবে? যারা আজ প্রায় 10 বছর ধরে ছায়ার মতো একটা মূর্তির পেছনে ছোটাছুটি করে বেড়াচ্ছে আর লোকের চোখের ওপরে নৃশংসভাবে হত্যালীলা চালিয়ে যাচ্ছে, তারা কি খুব সহজজাত বলে মনে হয় আপনার? আমায় ভাবতে দাও সলিল, ভাবতে দাও, আমায় ভাবতে দাও। কাকা ঘরময় পায়চারি করে বেড়াতে লাগলেন। পরের দিন সকালে কাকা আমায় ডাকলেন। উপায় একটা বের করেছি সলিল। কি উপায়? ঠিক ওরকম আর একটা মূর্তি আমি তৈরি করে আনবো। আমি তো বেরোচ্ছি, তুমি সাবধানে থেকো। তারপর ফিরে এসে তোমার যাওয়ার বন্দোবস্তটা করে ফেলতে হবে, কারণ না আর 3-5-6 মধ্যেই আমি রওনা দেব। চলি। কাকা বেশ ব্যস্তভাবেই বেরিয়ে গেলেন। না, কাকা লোকটা ভীষণ একরোখা। যা ভাববেন তা করেই ছাড়বেন। ছেলেবেলা থেকে বারবেল ও মুগুর ভেজে শরীরটা আমার নেহাত ভেতো বাঙালির মতো ছিল না। 2-4টে ঘুষি মারবার ক্ষমতা যেমন ছিল, খাওয়ারও ক্ষমতা ছিল। দুঃসাহসিক কাজ আমার নেহাত মন্দ লাগতো না। তাতে একটা অদ্ভুত মাদকতা আছে। সহজেই মনের ভেতর একটা আনন্দের নেশা টের পাওয়া যায়। একটা অনিশ্চিত ভয়ও আবার মনটাকে গ্রাস করে। তবু ঠিক করলাম, যাই থাকুক কপালে, যাত্রায় কাকার সঙ্গী হতেই হবে। কিন্তু কাকা কি নিতে চাইবেন? দেখা যাক। কিন্তু যেমন করেই হোক কাকাকে রাজি করাবই। দুপুরের দিকেই কাকা ফিরে এলেন। হ্যাঁ, কালী মূর্তিটা হয়ে যাবে, বুঝলে? ব্যাস, শুধু আজকের রাতটাই যা সাবধানে থাকতে হবে। পরের দিন সকালে ঘুম ভাঙতে দেখা গেল সমস্ত বাড়িটায় একটা দানব যেন অত্যাচার করে গেছে রীতিমতো। তার সবচেয়ে বেশি আক্রোশ যেন কাকার লাইব্রেরি ঘরটার ওপরেই। ঘরের জিনিসপত্র সমস্ত লণ্ডভণ্ড। থাক, কাল আর বেচারাদের হতাশ হতে হবে না। সন্ধ্যের দিকে কাকা আমায় তার লাইব্রেরি ঘরটার মধ্যে ডেকে পাঠালেন। দেখো তো সলিল, এর মধ্যে কোনটা আসল মূর্তি?
হাজার চেষ্টা সত্ত্বেও আমি টেবিলে রাখা মূর্তি দুটোর মধ্যে এতটুকু অমিল বের করতে পারলাম না। কাকা হাসতে লাগলেন। এই চুনিগুলো কোথায় পেলেন? নকল, আগাগোড়াই নকল। কাকার চাল কিন্তু ঠিক খেটে গেল। গভীর রাত্রে আমাদের অজান্তেই নকল মূর্তিটা অপহৃত হয়ে গেল। কিন্তু বেশি দিন এই ফাঁকি গোপন থাকবে না। ওরা যখনই ধরে ফেলবে যে ওটা নকল, তখন আবার ছুটে আসবে। তবে খুব শিগগিরই ধরতে পারবে বলেও মনে হয় না। যাই হোক, এখন কিছুদিনের জন্য আমরা একরকম নিশ্চিন্ত। এর মধ্যে যতটা সম্ভব আমি কাজটা এগিয়ে নেব। এখন দেখা যাক বুদ্ধির যুদ্ধে কাদের জিত হয়। কাকাকে যখন বললাম যে আমি তার সাথী হতে চাই এই অভিযানে, তিনি আনন্দিতই হয়ে উঠলেন। তা বেশ তো সলিল, চলো না। গিয়ে কিন্তু ঠকবে না। তবে বিপদ আপদও যথেষ্ট আছে সলিল। দাদাকে না জানিয়ে। কিন্তু নিজের প্রবল ইচ্ছার কাছে কাকার কোনো আপত্তি টিকল না। স্রোতের মুখে সবই কুটোর মতো ভেসে গেল। শেষ পর্যন্ত ঠিক হলো আমিও কাকার সঙ্গে যাব। যাত্রার আবশ্যকীয় জিনিসগুলো জোগাড় যন্ত্র করতে করতেই কোথা দিয়ে যে কটা দিন কেটে গেল টেরই পেলাম না। তবে হ্যাঁ, দিনগুলো নির্বিবাদেই কাটল। ও দেশের পথঘাট চেনে এমন কয়েকজন সুদক্ষ লোক জোগাড় করা হয়েছিল। তাছাড়া 10-15 কর্মঠ ওদেশি কুলি, টাঙ্গা, কাকা আর আমি। এইভাবে আমাদের ছোটোখাটো দলটা গড়ে নেওয়া হলো। গোটা 6 দুনলা বন্দুক, যথেষ্ট পরিমাণে গুলি, প্রত্যেকের কাছে একখানা করে ছোরা, একটা টর্চ ও একটা করে রিভলভার দেওয়া হয়েছিল, শুধু কুলিদের বাদ দিয়ে। শেষ রাতে যখন আকাশটা সবে ভোরের আলোর ইশারায় সাড়া দিতে আরম্ভ করেছে, তখনই আমরা এক নির্দিষ্ট দেশের উদ্দেশ্যে পা বাড়িয়ে দিলাম। যতদূর পর্যন্ত গাড়িতে যাওয়া সম্ভব ছিল ততদূর পর্যন্ত গিয়ে গাড়ি ছেড়ে দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। ক্রমে পথ দুর্গম হতে আরম্ভ করলো। 4 দিনের দিন আমরা এক গভীর বনের মধ্যে এসে পড়লাম। বন এত গভীর যে দিনের বেলাতেও ভালো করে কিছু দেখা যায় না। ঘন সন্নিবিষ্ট গাছের পাতার ফাঁকে ফাঁকে সূর্যের 2-1টা রশ্মি লুকিয়ে উঁকি মারছিল। দিনের বেলাতেই মৃত্যু সমান নিস্তব্ধতা। এ যেন কোন এক নিঝুমের দেশ। পৃথিবীর সকল গুঞ্জন কলরব যেন সহসা এখানে এসে পথ হারিয়ে মৌন হয়ে গেছে। যেদিকে চোখ যায় শুধু ছোট বড় নানান রকমের গাছ আর লতাপাতা। সেই বনের মধ্যে দিয়েই অতি সংকীর্ণ পথ চলে গেছে। সে রাস্তা দিয়ে একজনের বেশি চলা একেবারেই অসম্ভব। আমাদের পথ প্রদর্শনকারী আগে আগে, আর আমরা এক লাইন বেঁধে তার পিছু পিছু চলেছি। জায়গায় জায়গায় বন এত ঘন হয়ে এসেছে যে পথ চলা খুবই দুরূহ। সন্ধ্যের দিকে তাঁবু খাটানো গেল। সারাদিন হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। টাঙা টিনের কাপে করে কফি এনে দিল। গরম গরম কফিতে চুমুক দিতেই প্রাণটা যেন জুড়িয়ে গেল। সকলেই খুব পরিশ্রান্ত। খাওয়া দাওয়ার পর দুজনকে আগুনের সামনে পাহারায় বসিয়ে বাকিরা ঘুমোতে গেলাম। দেখতে দেখতে 2 চোখের কোলবে গাঢ় ঘুম নেমে এলো। পরদিন কাকার ডাকে ঘুম ভাঙল। কিছু খেয়ে দিয়ে আবার সবাই গন্তব্য পথে হাঁটতে আরম্ভ করলাম। এমনি করে ক্রমাগত চলতে চলতে আমরা এক বিশাল অরণ্যের মাঝে এসে পড়লাম। সামনে এক প্রকাণ্ড পাহাড়। আমাদের গন্তব্যস্থান আর বেশি দূরে নয়। আর 2-4 দিনের মধ্যেই মিস্টার ওয়াল্টার বর্ণিত সেই চুনির দেশে গিয়ে পৌঁছব। আমার মনে হয় বেচারা বোধহয় আমার ফাঁকি এখনো ধরতে পারেনি। যাক, বাকি পথটাও তাহলে বোধহয় এরকমই নিরাপদে কেটে যাবে, বুঝলে? চলো চলো। সন্ধ্যার দিকে আবার তাঁবু খাটানো হলো। আর ওদিকে রাতের ঘন কালো আঁধার চাঁদের পর্দা টেনে বনানীর পাতায় পাতায় শাখায় শাখায় পায়ে পায়ে নেমে আসতে লাগলো। গভীর রাত্রি নিশুতি রাতের গম্ভীর আবহাওয়াটাকে বিদীর্ণ করে কোথায় যেন একটা ক্ষুধার্ত বন্য পশু বারবার হাঁক দিচ্ছিল। ঝিঁঝির একঘেয়ে বিশ্রী গোঙানির বিরাম নেই। মাঝে মাঝে সরসর করে শুকনো পাতার ওপর দিয়ে কাদের যেন চলাচলের শব্দ পাওয়া যাচ্ছিল।
হঠাৎ আমাদের তাঁবুর বাইরে একটা ভারী পায়ের শব্দ ধীরে ধীরে এসে থেমে গেল। কান পেতে শব্দটাকে আরো ভালো করে শোনার জন্য নিঃশব্দে পড়ে রইলাম। হঠাৎ একটা তীক্ষ্ণ শীষ আমার কানে এলো। নিঃশব্দে বালিশের তলা থেকে টর্চটা টেনে নিয়ে ডান হাতের রিভলভারটা ধরে পা টিপে টিপে তাঁবুর দরজার কাছে এসে দাঁড়ালাম। বাইরের আগুনটা প্রায় নিভু নিভু হয়ে এসেছে। সেই নিভু নিভু রক্তাভ আগুনের তীক্ষ্ণ আভা চতুর্দিকে লাল কালো আলো আধারের একটা পর্দা ঝুলিয়ে দিয়েছে। যে কুলিটাকে প্রহরী করে বসিয়ে রাখা হয়েছিল তাকে কোথাও দেখা গেল না। কাঠের টুলটা শূন্য, বন্দুকটা তার পাশেই পড়ে। সেই আবছা আলো আধারে সামনের বনের দিকে নজর পড়তেই আমার রক্ত হিম হয়ে এলো। আগুনের গোলার মতো বড় বড় একজোড়া চোখ ক্ষুধার্ত আকুলতায় সামনের দিকে চেয়ে আছে। তার পাশেই একটা কুৎসিত বিভৎস লোক, মাথায় তার পালক লাগানো টুপি। আবছা আলো আধারে মাথার পালকগুলো ভয়ঙ্কর লাগছিল। লোকটা দুর্বোধ্য ভাষায় একবার গর্জন করে কি যেন একটা বলে উঠল, আর পরক্ষণেই সনসন করে একটা তীর আমাদের তাঁবুর দিকে ছুটে এলো। মুহূর্তের মধ্যেই সে চোখ দুটো পাতার আড়ালে লুকিয়ে পড়ল। প্রথমটায় হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপর তীরটা কুড়িয়ে নিলাম। দেখলাম তার ডগার দিকে একখানা চিঠি জুড়ে দেওয়া হয়েছে। চমকে তখনই তাড়াতাড়ি খুলে ফেললাম সেটা, কিন্তু ভাষা এক বর্ণ বোঝা গেল না, এমনই সব গোল গোল হিজিবিজি লেখা। ওই অসভ্য লোকটার গর্জনে আর আমার পায়ের খসখসানির শব্দে বোধহয় কাকার ঘুম ভেঙে গিয়েছিল। তিনি তখনই সেখানে ছুটে এলেন। আমি তাকে সমস্ত ব্যাপার সংক্ষেপে বলে চিঠিটা তার হাতে দিলাম। চিঠিটা পড়তে পড়তে তার সারা মুখখানা গম্ভীর হয়ে গেল। আপনি ভাষাটা বুঝতে পারছেন? হ্যাঁ, পড়তে পারছি বই কি। এই চিঠি বর্মী ভাষায় লেখা। এতে আমাদের শাসানো হয়েছে সলিল। এতে লিখেছে, ওরে বোকা বাঙালি, ভালো চাস তো এখনই আমাদের দেবতার বিগ্রহ ফিরিয়ে দে, নইলে তোদের সর্বনাশ করে ছাড়ব। আজ তোদের একটা লোক নিয়ে গেলাম, এমনি করে দলের সব কটাকে নিশ্চিহ্ন করে ফেলব। তোদেরও আর প্রাণ নিয়ে ফিরে যাওয়া হবে না। যদি বাঁচতে চাস কালী মূর্তি ফিরিয়ে দিবি, তাঁবুর বাইরে শাল গাছটার গোড়ায় রেখে দিস, না হলে রুম্মু সর্দার। আমাদের দলের মধ্যে থেকে একজনকে অপসৃত হতে দেখে সকলেই যেন বিষণ্ণ ও শঙ্কিত হয়ে উঠল। সারাদিন এখানে ওখানে লোকটার খোঁজ করা হলো। তারপর সন্ধ্যার আগেই একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ড জেলে সবাই গোল হয়ে চারিদিকে বসল। স্থির হলো আজকের পাহারা একটু কড়া হবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদূরে ক্ষুধার্ত নেকড়ের হিংস্র ডাক কানে এসে বাজছিল। একটা বন্য পোকা অদ্ভুত বিশ্রী শব্দ করে যেন ডাকছিল। মাঝে মাঝে শুকনো পাতার ওপর দিয়ে কাদের চলাচলের আওয়াজও কানে ভেসে আসছিল। ঘুম কিছুতেই এলো না। চোখ বুঝলেই অদ্ভুত সমস্ত কল্পনা মাথার মধ্যে এসে ঘুরপাক খায়। ভোরের দিকে একটু তন্দ্রা মতন এসেছিল, এমন সময় একটা গোলমালে তা ছুটে গেল। ধর্মর করে বিছানার ওপর উঠে বসলাম। কি ব্যাপার? বাইরে এসে দেখি কুলিদের মধ্যে আরও একজনকে পাওয়া যাচ্ছে না। রাত্রির প্রথম দিকে পাহারা দিতে গিয়ে নাকি সে তাঁবুতে ঘুমোতে গিয়েছিল। কি আশ্চর্য! দুজন জলজ্যান্ত কুলি চোখের সামনে থেকে এইভাবে নিরুদ্দেশ হয়ে গেল। কিন্তু এমনভাবে প্রতি রাতেই যদি একজন করে নিরুদ্দেশ হতে থাকে, তবে ব্যাপারটা 2-1 দিনের মধ্যেই যে বেশ শক্ত হয়ে দাঁড়াবে তাতে সন্দেহ নেই। মনে মনে ঠিক করলাম আজ দুপুরে একবার নিজেই চারিদিকে ভালো করে খুঁজে দেখব। সেদিন আমাদের যাওয়াও স্থগিত রইল। মনের ভেতর কেবলই উঁকি দিচ্ছিল রংমু সর্দারের সেই চিঠিটা। হাঁটতে হাঁটতে প্রায় পাহাড়টার তলায় এসে পড়েছিলাম। ওপর থেকে একটা ঝর্ণা পাহাড়ের গা বেয়ে নেমে আসছিল। ভাবলাম পাহাড়ের তলদেশে আশেপাশে একটু খোঁজ করে দেখব। সারাদিন হাঁটতে হাঁটতে বড়ই পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। সঙ্গে আনা ফ্লাস্ক থেকে খানিকটা জল ঢেলে খেতে যাব, সহসা উপর দিকে নজরে পড়তেই আমার বুকের রক্ত একেবারে জল হয়ে গেল।
একটা হলদে রঙের চ্যাপ্টা কুৎসিত মুখ, আর তার ঠিক চোখের তলা দিয়ে একখানা বিরাট পাথর পাহাড়ের গা বেয়ে সশব্দে আমার দিকে ছুটে আসছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম, কিন্তু পর মুহূর্তে আমার স্তব্ধভাব কাটিয়ে আমি একপাশে সরে যেতে চেষ্টা করলাম, কিন্তু সে আর হয়ে উঠল না। একখানা চলন্ত ইঞ্জিনের মতো পাথরটা বিপুল শব্দে আমার দিকে গড়িয়ে এলো। হতবুদ্ধি আমি প্রায় আড়ষ্ট ও স্তব্ধভাবে তার আক্রমণের প্রতীক্ষা করতে লাগলাম। পাথরটা উঁচু নিচু পথের আবর্তনে হঠাৎ একদিকে সামান্য একটু ঘুরে গেল, তবে তার সামান্য একটু ছোঁয়া আমাকে তার সাড়া দিয়ে গেল, আর সেই সামান্য ছোঁয়াতেই আমি ছিটকে পড়ে ভূমিসাৎ হলাম। প্রথমে আমি ভয়ে, বিস্ময়ে ও আতঙ্কে একেবারে দিশাহারা হয়ে পড়েছিলাম। তারপর স্পষ্ট অনুভব করলাম একটা লোহার মতো শক্ত হাত সাঁড়াশির মতো সজোরে আমার কণ্ঠনালীটা প্রাণপণে চেপে ধরেছে। হিমানীর মতো সেই হাতের স্পর্শ যেমন শীতল, তেমনই ইস্পাত কঠিন। প্রাণটা এবার বুঝি বেরিয়েই গেল। প্রাণপণে চেষ্টায় সেই হাতের চাপ শিথিল করবার চেষ্টা করলাম, কিন্তু বৃথাই সে চেষ্টা। সাঁড়াশির মতো আঙুলগুলো ক্রমে আমার গলার উপর বসে যেতে লাগলো। এবার আর রক্ষা নেই। ক্রমে আমার হাত পা সমস্ত শিথিল হয়ে আসতে লাগলো। আমি ক্ষুদ্র শিশুর মতো নিস্তেজ এবং অসহায় অবস্থায় সেই মৃত্যু দানবের হাতে নিজেকে সঁপে দিলাম। পূর্ণবয়স্ক একজন লোক যেমন এক শিশুকে অক্লেশে মাথার ওপর তুলে ধরে, ঠিক তেমন করেই সেই দানব আমায় তার মাথার ওপর তুলে নিল। স্পষ্ট বুঝলাম ও কোনো মানুষ নয়। তার অমন দুখানা লোমশ ও মোটা হাত কোনো মানুষের হতে পারে না। একবার তাকিয়ে দেখেছিলাম দানবটার সঙ্গে আরেক কুৎসিত লোকও রয়েছে, সম্ভবত সেই দানবটার মনিব। নিজের অসহায় অবস্থাটা ভালো করেই বুঝলাম। জানি না আমার অদৃষ্টে কি আছে, আমি যে কোথায় কিভাবে নিখোঁজ হয়ে যাব কেউ তা জানতে পারবে না। আমার আগে যে দুজন অপহৃত হয়েছে তাদের যেমন একবার করে খোঁজাখুঁজি হয়েছিল, আমার বেলাতেও তাই হবে। তারপর সব চুপ। দানবটা আমায় কাঁধে করে যে পথ দিয়ে ছুটছিল সে পথটা যেমন দুর্গম তেমনই অন্ধকার। একে রাত, তাও আবার বন জঙ্গল ঝোপঝাড় ভেদ করে চলার রাস্তা। কাজেই অন্তরাত্মা আমার শুকিয়ে গেল। দানব ও সেই লোকটা আমায় বই নিয়ে একটা রাস্তার সংযোগে এসে খানিকক্ষণ দাঁড়ালো। সেখানে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। লোকটা খানিকক্ষণ কি যেন ভেবে দুটো রাস্তার একটাকে বেছে নিয়ে সেই পথে এগিয়ে যেতে লাগলো। দানবটাও তাকে অনুসরণ করে চলল। ভীষণ অন্ধকার, তবু মনে হলো এই পথের সমস্ত কিছুই আমার কেমন যেন পরিচিত। দূরে একটা আলো দেখা গেল। কাছে যেতেই মনে হলো আলোটা একটা অগ্নিকুণ্ড থেকে আসছে। অগ্নিকুণ্ড? তবে কি? হ্যাঁ, তাই তো বটে। এ তো আমাদেরই তাঁবু। তার মানে দানব লোকটা আমাকে আমাদের তাঁবুর সামনে দিয়েই বয়ে নিয়ে যাচ্ছে। তার মানে এখান দিয়েই সোজা রাস্তা বা শর্টকাট। একটা গোপন আনন্দে তখনই মনটা উচ্ছ্বসিত হয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে খেলে গেল একটা মতলব। তাঁবুর অগ্নিকুণ্ডটা দেখা গেলেও তাঁবুটা তখনও খুব একটা কাছে নয়, কারণ ওরা তাঁবুটাকে বাঁয়ে রেখে যথাসম্ভব রাস্তা থেকে নেমে দূরে সরে যাচ্ছিল। যাই হোক, তাঁবুটা যখন প্রায় সামনে এসে গেছে আমি মরিয়া হয়ে উঠলাম। আমার দেহের সমস্ত শক্তি একত্র করে চিৎকার করে উঠলাম, টাঙা! মেরে ফেললো রে, টাঙা! টাঙা! ঠিক সেই মুহূর্তেই তাঁবুর পাহারাদারের বন্দুক গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড চিৎকার, দাদা বাবু, দাদা বাবু! টাঙার গলা। দানব লোকটা আমায় দড়াম করে ফেলে দিয়েই অন্ধকারে বনপথে কোথায় অদৃশ্য হয়ে গেল। দাদা বাবু, দাদা বাবু! আমি এখানে, এই যে এখানে। এরপর খানিকক্ষণ মশাল নিয়ে ছোটাছুটি, তারপর সবাই মিলে আমায় তাঁবুতে নিয়ে গেল। তারপর আমি খানিকটা সুস্থ বোধ করলাম। এই টাঙা কাকা কোথায় রে? তাকে দেখছি না কেন? তিনি কি ঘুমোচ্ছেন নাকি? এতক্ষণ কারো হুঁশই হয়নি, তখনই খোঁজ খোঁজ খোঁজ, কিন্তু কোথায় কাকা? কাকা নেই। তাকে তার তাঁবুতে পাওয়াই গেল না। তাঁবুর ভেতরে গিয়ে দেখলাম একদিককার তাঁবু একটা তীক্ষ্ণ ছুরি দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এবং সম্ভবত সেখান দিয়েই কাকাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তার শূন্য শয্যাটা এলোমেলো হয়ে পড়ে আছে। তার জামা কাপড়, সুটকেস সমস্ত ইতস্তত আর বিক্ষিপ্ত।
তাছাড়া তাঁবুর আর প্রত্যেকটা জিনিস ঠিক যেমনটা ছিল তেমনটাই আছে, শুধু নেই কাকা। দুঃখে বেদনায় দু চোখ ছাপিয়ে জল নেমে এলো। সেই শূন্য তাঁবুর মাঝে অন্ধকারে দাঁড়িয়ে অশ্রু জলে আমার বুক ভেসে যেতে লাগলো। কিন্তু ব্যাপারটার গুরুত্ব বুঝলাম পরদিন সকালে। এইভাবে পরপর কয়েকজনের আকস্মিক অন্তর্ধানে কুলিদের মধ্যে বেশ চাঞ্চল্যে সাড়া পড়ে গেছিল। সকলের মাঝেই একটা স্পষ্ট বিদ্রোহের ভাব। বিকেলের দিকে তাঁবুর মধ্যে টাঙাকে ডেকে পরামর্শে বসলাম। কি করা যায় বলতো টাঙা? ওরা তো আর এক পাও এগোতে চাইছে না দাদাবাবু। কিন্তু কাকার সন্ধান না করে তো আমি ফিরবো না টাঙা। তোমার যেমন কাকা, আমারও তেমনি 12-13 বছরের মনি বুনি। আমি বা কোন মুখে একা ঘরে ফিরব? কোন মুখে? টাঙার দু চোখ জলে ভরে এলো। আমার চোখের কোনো ভিজে উঠল। ওরা ফিরে যায় যাক টাঙা, কিন্তু আমরা দুজন কাকাকে খুঁজব, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত খুঁজব। শপথ নিলাম পৃথিবীর যে প্রান্ত থেকে হোক কাকাকে খুঁজে আনবই। মাথার মধ্যে অসংখ্য চিন্তা একসঙ্গে জট পাকাতে লাগলো। প্রতিদিনের মতো আজও আমাদের নিরানন্দ দলের চোখের সামনে দিয়ে রাত্রির জমাট অন্ধকার পায়ে পায়ে বনের মাঝে নেমে এলো। পরপর 3টে রাতে 3 জন অপহৃত হয়েছে। না জানি আজ আবার কার পালা। সকলের মনেই আতঙ্ক। অগ্নিকুণ্ড জেলে তার চারপাশে সকলে গোল হয়ে বসে, কারো মুখে একটাও কথা নেই। বোবা রাত্রির অন্ধকার, বোবা আগুনের আলো, আর তার মাঝে আমরাও বুঝি বোবা হয়ে গেছি। সে রাতে কারোরই চোখে ঘুম এলো না এবং ক্রমে বিনিদ্র ভয়াবহ রাত্রির অবসান হলো। রাতের আধার কেটে গিয়ে ভোরের আলোয় বনানী আবার শিশুর মতো খিলখিলিয়ে হেসে উঠল। মুখে যাই বলি না কেন, কাকার খোঁজ করতে গেলে যে বিপদের সামনে দাঁড়াতে হবে তা ভাবতে গিয়ে আমার গা ভয়ে শিরশির করে উঠল। সমস্ত রোমকূপ খাড়া হয়ে উঠল। কিন্তু তাই বলে কাকাকে চিরকালের মতো হারিয়ে এই অরণ্য থেকে আবার মা বাবার কোলে ফিরে যাব, কাপুরুষতার এত বড় নির্লজ্জ উদাহরণ দিতে মন সায় দিল না। হয়তো কাকার খোঁজ করতে গেলে কখনো আর মা বাবার মুখ দেখতে পাবো না, বা আমার আর বাড়ি ফেরা হবে না। যাক না, তাই বলে কাকাকে ফেলে যাওয়া অসম্ভব। এভাবে যত কিছু অমঙ্গল কল্পনা থাকতে পারে, এই নির্জন বনের মাঝে আমার ঘাড়ে তা ভূতের মতো চেপে বসল। এই নিশীথ রাতে অমাবস্যার কালো অন্ধকারে টাঙা ও আমি দুজনে প্রেতের মতো দুজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। দানবটা কাকার ঘুমন্ত শরীরটা কাঁধে ফেলে সেই নির্জন অরণ্যের মধ্যে দিয়ে চলতে লাগলো। যমদূতের মতোই সে তার ভারী ভারী পা ফেলে কাঁটা ঝোপের ওপর দিয়ে জোরে জোরে চলতে আরম্ভ করল। কাকা সম্ভবত অজ্ঞান হয়ে গিয়েছিলেন। দানব দেহের দোলানিতে আর উন্মুক্ত হাওয়ায় তার জ্ঞান ফিরে এলো। তিনি দেখলেন কালো বিরাট দৈত্যের মতো দুপাশের গাছগুলো তার পাশ দিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে তার দেরি হলো না। যেভাবে তার কুলি অদৃশ্য হয়েছে, নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ তাকেও সেইভাবেই দানবদের নিমন্ত্রণে যেতে হচ্ছে। ভয় সমস্ত শরীর তার রোমাঞ্চিত হয়ে উঠল। এই নিদারুণ শীতেও তিনি ঘেমে উঠলেন। নির্জন অরণ্য ক্রমশ অমাবস্যার গাঢ় অন্ধকারে নিজেকে লুকিয়ে ফেলতে লাগলো। গাছগুলো অন্ধকারের মুখোশ পরে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকতে লাগলো। এর পরিণাম যে কি ভীষণ তা কল্পনা করতেই তার মাথা ঘুরে যাচ্ছিল। কিন্তু পর মুহূর্তেই তিনি নিজেকে সামলে নিলেন। তখনই তার নজরে পড়ল হাতের দিকে। উপরে ভগবানের উদ্দেশ্যে মনে মনে একটা প্রণাম জানিয়ে তার যে হাতটা দানবের কাঁধ থেকে ঝুলে পড়েছিল সেটা মুখের কাছে আনলেন। আর তখনই একটা কেরামতি তিনি করলেন। দানবটা তখন বুঝতে পারল তার নাগরদোলায় চড়ে যে অতিথি আজ তাদের আসর জমাবার জন্য যাচ্ছে, সে হয়তো তাদের নিমন্ত্রণ অগ্রাহ্য করবার জন্য একটু ছটফট আরম্ভ করেছে। দানবটা এই বুঝে শূন্য থেকে কাকাকে নামালো। নামাতেই কাকা যা দেখলেন তাতে তার মাথা ঘুরতে লাগলো। একটা বিভৎস কদাকার মুখ দৈত্যের মতো সমস্ত দাঁতগুলো বের করে হাসতে আরম্ভ করেছে।
তার চালক বা মনিব একই রকম বিভৎস ও হিংস্র এবং বুনো। সাফল্যের হাসিতে তারও মুখখানা উজ্জ্বল। কালো অন্ধকারে সেই নির্জন বনের মাঝে অসভ্যের সেই উদ্দাম উচ্ছৃঙ্খল বন্য হাসি দেখে কাকা নিজেকে আর স্থির রাখতে পারলেন না। তার মাথা ঝিমঝিম করতে লাগলো। নির্জন প্রকৃতির কোলে আস্তে আস্তে তার মাথা লুটিয়ে পড়ল। কিছু খাবার, জল ও দুজনে দুটো রিভলভার নিয়ে আমি আর টাঙা কাকার খোঁজে বেরোলাম। আর সমস্ত কুলিরা তাঁবুর খবরদারি করতে রয়ে গেল। হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে এসে যখন পৌঁছালাম, টাঙাকে বললাম, শোন, এখন আমরা দুজন দুদিকে চাই। বিকেলের দিকে দুজনেই এখানে এসে দেখা করছি, ঠিক আছে? তাই হলো। আমরা দুজনে দুদিকে বেরিয়ে গেলাম। খুঁজতে খুঁজতে একটা সুউচ্চ পাথর প্রাচীরের সামনে এসে দাঁড়ালাম। সে প্রাচীর সামনের পথ বন্ধ করে রেখেছে। তার গায়ে অসংখ্য বন্য গুল্মলতা। ধীরে ধীরে তাই ধরে ধরেই বিড়ালের মতো হামাগুড়ি দিয়ে অতি কষ্টে উপরে উঠতে লাগলাম। কোনো মতে প্রাচীরের ওপরে গিয়ে যখন উঠে দাঁড়ালাম, পরিশ্রমে তখন আমার হাঁপ ধরে গেছে। এখান থেকে উপরের আকাশ পরিষ্কার দেখা যায়। নীল আকাশের বুকখানা যেন সূর্যের তাপে ঝলসে যাচ্ছে। সামনের দিকে যেই একটু এগোতে যাব, সহসা সামনের দৃষ্টিপথে ভেসে উঠল এক প্রকাণ্ড অন্ধকার গুহাপথ। তার ভেতরে কিছুই দেখা যায় না, শুধু চোখের সামনে রাক্ষসের মতো বিরাট হাঁ করে আমার সমস্ত পথ জুড়ে দাঁড়িয়ে আছে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেই গুহাপথের মুখের কাছে দাঁড়ালাম। কি করব এখন? ফিরে যাব না এর ভেতরে ঢুকবো? এদিকে বেলা ক্রমেই গড়িয়ে আসছে। সন্ধ্যার আগেই আমাকে পাহাড়ের নিচে ফিরে যেতে হবে। বাঁ হাতে টর্চটা ধরে, রিভলভারটা অন্য হাতে শক্ত করে ধরে ধীরে ধীরে গুহা মুখে এক পা করে এগিয়ে গেলাম। মৃত্যু সমান নিস্তব্ধতা ও অন্ধকারে পরিপূর্ণ সেই গুহা। আমি হাতের টর্চের বোতামটা টিপতেই এক ঝলকে তীব্র আলোর রশ্মি গুহার খানিকটা আলোকিত করে ফেলল। কি নির্জন! যেন কত যুগের নীরবতা এখানে এই অন্ধকার গুহার মধ্যে এসে বাসা বেঁধেছে। সামনে পেছনে ওপরে নিচে কালো কুচকুচে অন্ধকার যেন বাদুড়ের মতো ঝুলছে। গুহার যেখানে দাঁড়িয়ে আছি সেখানের দৈর্ঘ্য ও প্রস্থ খুব একটা কম নয়। মাথার ওপর প্রায় হাত দুই, আর ওপরে ছাদ। 2-3 জন লোক পাশাপাশি বেশ সহজেই হেঁটে যেতে পারে। বাইরের চেয়ে গুহার ভিতরে অনেকটা বেশি ঠান্ডা। আলো ফেলে সতর্কভাবে এগোতে লাগলাম। এখন আর গুহামুখের আলো দেখা যাচ্ছিল না। হঠাৎ মনে হলো গুহার পরিধি যেন আগের চেয়ে অনেকটা ছোট হয়ে এসেছে। শেষ পর্যন্ত চলতে চলতে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যে একজনের বেশি লোক সেখান দিয়ে যেতে পারবে না। একবার ভাবলাম, আর এগিয়ে কাজ নেই, এইবার ফেরা যাক। কাল নহে টাঙাকে নিয়ে এসে এখানে ভালো করে খুঁজে দেখা যাবে। পরক্ষণই মনে হলো, ইস কি ভীতু আমি। মনকে শক্ত করে আবার এগোতে লাগলাম। আরও কিছু দূরে এগোতেই সহসা কানে ভেসে এলো একটা করুণ গোঙানি। কান খাড়া করে রইলাম। শব্দটা খুব কাছ থেকেই আসছে বলে মনে হতে লাগলো। ওহ, কি করুণ সে গোঙানি! আরও এগিয়ে গেলাম আলো ফেলে ফেলে। হঠাৎ চোখে পড়ল খানিক দূরে মাটিতে একজন মানুষ পড়ে। এগিয়ে গেলাম সাহসে ভর করে। না, সত্যিই মানুষ। কাছে এসে ভালো করে আলো ফেলতেই চমকে উঠলাম। আরে, এই যে আমাদের দলের সেই কুলিটা যে প্রথম রাতে অপসৃত হয়েছিল। লোকটা তখন এক ফোঁটা জলের জন্য প্রাণপণে ধুঁকছে। তাড়াতাড়ি ফ্লাস্কের মুখটা খুলে খানিকটা জল লোকটার মুখে ঢেলে দিলাম। জল খেয়ে সে যেন প্রাণ ফিরে পেল। কিছুক্ষণ বাদে লোকটা একটু সুস্থ হলো বটে, কিন্তু চলবার মতো শক্তি তখন তার নেই। এমনকি কথা বলার শক্তিও তার ছিল না। লোকটা যেন কিছু বলবার চেষ্টা করছিল, কিন্তু শক্তি পাচ্ছে না। আমি আমার একটা কান তার ঠোঁটের কাছে নিয়ে গেলাম। তার ঠোঁট দুটো মুহূর্তের জন্য একটু কেঁপে উঠল। জড়ানো স্বরে সে আমায় তার একখানা হাত দিয়ে দূরের পাহাড়ের একটা কোণ দেখালো, কিন্তু তার মুখ দিয়ে একটা শব্দ বেরোলো না। অনুমানে বুঝলাম ওখানেই বোধহয় কাকা বন্দী হয়ে আছেন। ওই কুলিটাকে নিষ্প্রয়োজন মনে করেই তারা হয়তো ছেড়ে দিয়েছে।
নিচু হয়ে তার গায়ে একটা ঠেলা মারতে গিয়ে চমকে উঠলাম। বরফের মতো ঠান্ডা সে দেহ, লোকটা মারা গেছে। তার সমস্ত দেহে এতটুকুও প্রাণের স্পন্দন নেই আর। কুলিটার মৃতদেহ সেখানেই পড়ে রইল। আমি এগিয়ে চললাম, কিন্তু এবার আর সামনের দিকে নয়, পেছনের দিকে, যেদিক দিয়ে গুহাপথে এসেছিলাম সেদিকে। মৃত্যু পথযাত্রী কুলির যন্ত্রণাকাতর মলিন মুখে যে একবার মৃত্যুর ছবি দেখেছে, সে কি আর সেখানে থাকার সাহস করে? আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চললাম গুহামুখের উদ্দেশ্যে। কতক্ষণ ছুটেছিলাম মনে নেই, কিন্তু যখন জ্ঞান হলো, চেয়ে দেখি আমার মুখের ওপর ঝুঁকে পড়ে টাঙা ডাকছে, বাবু, বাবু, বাবু। আমি শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ভালো করে সুস্থ হতে আমার আরও 5-6 দিন সময় লাগলো। এই কদিনের সমস্ত ঘটনা টাঙার মুখে শুনলাম। আমরা যেদিন খুঁজতে যাই, কুলিরা সেদিনই পালিয়ে যায়। আমি সন্ধ্যার পর তাঁবুতে ফিরে এসে আর কাউকে দেখতে পাইনি। ভেবেছিলাম তুমি আমার আগেই হয়তো তাঁবুতে ফিরে এসেছ। পরে পরে তাঁবুতে এসে তোমাকে দেখতে না পেয়ে চিন্তিত হলাম। সমস্ত রাত বনে একা আগুন জ্বালিয়ে বসে থাকলাম। পরদিন তোমাকে খুঁজতে বেরোলাম। ক্রমাগত দিন কয়েক ধরে তোমাকে খুঁজতে খুঁজতে শেষে এক ঝর্ণার ধারে গহ্বরের মুখে পড়ে থাকতে দেখে বুকে করে তাঁবুতে নিয়ে এলাম। চুনির দেশের পথের হদিশ আমি পেয়েছি। ওই পাহাড়েরই উত্তর পশ্চিম কোণ ঘেঁষে বনের মাঝেই সেই পথ। কিন্তু তুই কিভাবে চুনির দেশের পথ খুঁজে পেলি? সেসব অনেক কথা, তবে শুনতে যখন চাইছো শোনো। আমাদের বাবুর বুদ্ধির জোরেই আমি ওদের আড্ডার সন্ধান পেয়েছি। সেই যে একদিন তুমি আর আমি দুজনে বাবুর খোঁজের জন্যে আলাদা হয়ে গেলাম, মনে পড়ে? সেদিনই তুমি চলে যাওয়ার পর আমি ঠিক তোমার উল্টো রাস্তা ধরে খানিক যেতেই একটা দস্তানা কুড়িয়ে পেলাম। সেই দস্তানা যে আমাদের বাবুর, সে সম্বন্ধে আমার কোনো সন্দেহই রইল না, কারণ আমি নিজে বাবুর দস্তানা প্রায় রোদে শুকোতে দিতাম। হঠাৎ রাস্তার মাঝে সেটা পেয়ে মনটা বেজায় দমে গেল। মনে হলো হয়তো বাবু কোনো উপায়ে এই নিশানা রেখে গেছেন। তিনি হয়তো ভেবেছিলেন যদি কেউ তার সন্ধানে আসে, এই নিশানার সাহায্যেই সে পথ খুঁজে পাবে। সেই দস্তানাটা কুড়িয়ে নিয়ে সেই পথ ধরে এগিয়ে চললাম। এগোতে এগোতে দেখতে পেলাম ওই পাহাড়টা, ওই যে। এই বলে টাঙা আমায় দূরে যে পাহাড়টা ইশারায় দেখালো, মৃত্যুর আগে সেই কুলিটাও ওই পাহাড়টাই আমাকে দেখিয়েছিল। সঙ্গে সঙ্গে দেহে ও মনে যেন নতুন উদ্যম পেলাম। ওই পাহাড়টার চারধারে ঘুরতে ঘুরতে আবার একটা দস্তানা উত্তর পশ্চিম কোণে দেখলাম। আমি সে পর্যন্তই গেছিলাম। একা যাওয়াটা ঠিক নয় বলে ঠিক করলাম তাঁবুতে ফিরে লোকজন নিয়ে ওখানে যাব। কিন্তু তাঁবুতে গিয়ে দেখি তুমিও ফিরে আসোনি, আর লোকজনও ভয়ে সব পালিয়েছে। পরে খোঁজ করে ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছেছি। টাঙাকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পেলাম না। মনে হলো যেন এইমাত্র স্বপ্ন দেখে উঠেছি। সামনের সমস্ত আধার ভেদ করে যেন আলোর দেখা পেলাম। হয়তো এইবার কাকার উদ্ধারের পথ অনেকটা সহজ হবে। মনের আনন্দে চোখে জল উপচে পড়ল। আনন্দে তখন আমি টাঙাকে জড়িয়ে ধরলাম। টাঙা ও আমি দুজনেই কাকার সন্ধানে বেরিয়ে পড়লাম। টাঙার নির্দেশ মতো পাহাড়ের উত্তর পশ্চিম কোণে পৌঁছালাম, আর সেখান থেকেই আরম্ভ হলো গভীর জঙ্গল।
জঙ্গল ক্রমেই পাতলা হয়ে আসছে। পাতার ফাঁকে ফাঁকে আকাশের আলো এসে মাটির ওপর লুটিয়ে পড়ছে। অনেকক্ষণ ধরেই একটা কলকল শব্দ কানে এসে বাজছিল। কিছুটা এগোতেই চোখে পড়ল একটা খাল। খালটা পাশাপাশি অনেকটাই হবে, কিন্তু খালে জলের টান খুব একটা বেশি নয়। মাঝে মাঝে হাওয়ায় গাছের দু একটা পাতা খসে এসে জলে পড়ছে। কিছুক্ষণ খালের পাড়ে দাঁড়িয়ে থাকায় যা চোখে পড়ল, তাতে শরীরের সমস্ত রক্ত একেবারে জল হয়ে গেল। বড় বড় সমস্ত কুমিরে খালের জল একেবারে ভরে রয়েছে। একেবারে কুমিরের ঝাঁক বলা চলে। খালের উপরে যাব কেমন করে? বাহ, আমি একটু এদিক ওদিক দেখে আসি। পথ নিশ্চয়ই আছে। হ্যাঁ, খুঁজে দেখতে হবে। টাঙা দেখতে গেল আর আমি একলা সেখানে দাঁড়িয়ে রইলাম। টাঙা অনেকক্ষণ পরে ফিরে এলো। কিরে, কিছু হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা একটা রাস্তার খোঁজ অবশ্য পাওয়া গেছে, কিন্তু খুব সুবিধা হবে না। এখান থেকে প্রায় আধ মাইলটাক দূরে খালের ধারে একটা বড় গাছ আছে। সেই গাছের গায়ে একরকম বুনো লতা আছে। সেই সেই লতা টেনে নিয়ে ওপারে আর একটা গাছের ডালে বাঁধা। ওই লতা ধরে ঝুলতে ঝুলতে ওপারে যাওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। চল তাহলে তাই ধরি খাল পেরোবো। ভেবেছিলাম এ আর এমন কি, কিন্তু মুখে যা বলেছিলাম কাজের বেলায় সেটা খুব কঠিন বলেই মনে হলো। গাছের উপর উঠে টাঙাই আমার আগে লতা ধরে ঝুলে পড়ল। ঝুলতে ঝুলতে সে দিব্যি ওপারে চলে গেল। এইবার আমার পালা। ভগবানের নাম নিয়ে আমিও ঝুলে পড়লাম। খালের মাঝামাঝি এসে নিচের দিকে তাকিয়ে চোখ দুটো ভয়ে বুজে এলো। 10-12টা কুমির উপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। একবার নিচে পড়লে আর রক্ষে নেই। হাতে যেন কেমন অবশ হয়ে আসছে। টাঙা উপরে দাঁড়িয়ে উৎসাহ দিতে লাগলো, আরেকটু আরেকটু। তারপর কিভাবে যে আমি এপারে এলাম তা আমি নিজেও জানি না। কিছুক্ষণ বিশ্রাম করে আবার চলা শুরু করলাম। অল্প কিছুটা পথ এগিয়েই অদূরে বনের ফাঁকে ফাঁকে বাঁশের চালা নজরে পড়ল। আমি টাঙাকে সেদিকে আঙুল তুলে দেখালাম, এই ওই দেখ। আর এগুলো কিন্তু উচিত হবে না, এরপর কিন্তু বাঁচাই দায় হবে। তুমি নিচে একটু দাঁড়াও, আমি গাছের ওপরে উঠে চারিদিকে একবার ভালো করে দেখি। হ্যাঁ, দাঁড়াও। টাঙা একটা উঁচু গাছে উঠল। আমি নিচে চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখছি। হঠাৎ একটা শব্দ শুনে চমকে তাকিয়ে দেখি একটা তীক্ষ্ণ বর্ষা আমার সামনে একটা গাছের গায়ে এসে বিঁধে গেল। পরক্ষণেই চোখের সামনে ভেসে উঠল একখানা মুখ, এবং তার পাশে আরও একটা, যেমন কুৎসিত তেমন বীভৎস। আর সেই সঙ্গে 4 জোড়া চোখের ভীষণ চাউনি। নিমেষে তারা আমায় কাঁধে ফেলে বনপথ ধরে এগিয়ে চলল, আর আমি নির্জীব হয়ে তাদের মুঠোর মধ্যে পড়ে রইলাম। অনেকটা পথ হেঁটে তারা আমায় একটা খোলা জায়গায় এনে নামালো। আমাকে কাঁধ থেকে নামাতেই চারপাশ থেকে ভীষণ দর্শন অনেক লোক এসে আমায় ঘিরে দাঁড়ালো। তাদের মধ্যে মেয়ে পুরুষ 2ই ছিল। তারা সবাই অর্ধনগ্ন, গলায় চুনির মালা। ছোটবেলায় ঠাকুমার মুখে ও গল্পের বইতে রাক্ষসদের কথা পড়েছিলাম। আমার মনে হলো এই বুঝি তারাই। গল্প ও বইয়ের পাতা আজ যেন সজীব হয়ে আমার একেবারে চোখের সামনে নেমে এসেছে। কিছুক্ষণ বাদে হঠাৎকার আশার সাড়া পেয়ে ভিড়টা একটু পাতলা হলো। এক বলশালী জোয়ান লোক এসে আমার সামনে দাঁড়ালো। সে আমায় একবার ভালো করে দেখে যে 2জন লোক আমার দুহাত ধরে দাঁড়িয়েছিল তাদের কী সব যেন বলল। তারপরে লোক 2জন আবার আমায় কাঁধের ওপর তুলে নিল। এবার তারা আমাকে একটা ঘরের মধ্যে আনলো। তারপর একরকম লতা দিয়ে আমার হাত পা ভালো করে একটা মোটা খুঁটির গায়ে বেঁধে ঘরের মধ্যে বন্ধ করে রেখে চলে গেল। কিছু ভাববার মতো মনের অবস্থা আমার তখন ছিল না, শুধু চুপচাপ চোখ বুজে পড়েছিলাম। সলিল, সলিল, এই যে কাকার গলা। হ্যাঁ, এ তো কাকাই। কাকা, কাকামণি। এই যে তোমার পাশের ঘরেই আমি, মাঝখানে একটা পুরনো ভাঙা বেড়া। শব্দ লক্ষ্য করে তাকিয়ে দেখলাম সত্যি
সত্যিই পাশের ঘরে কাকাও আমার মতোই বন্দি। ভাঙা বেড়ার ফাঁক দিয়ে দেখতে একটুও কষ্ট হলো না। আচ্ছা সলিল, তুমি এখানে এলে কি করে? তোমার দস্তানা ফেলার বুদ্ধিটা দারুণ ছিল, তাই দেখে রাস্তা চিনতে একটু অসুবিধা হয়নি। যখন দেখলাম দানবের মতো মানুষটা আমায় পিঠে করে নিয়ে ছুটছে, তখনই বুঝলাম গায়ের জোরে এর সঙ্গে এঁটে ওঠা আমার পক্ষে অসম্ভব। কাজে নিজের চেষ্টায় মুক্তি লাভ সম্ভব নয়। কিন্তু কেউ বুঝবে কেমন করে যে কোথায় আমায় নিয়ে যাচ্ছে? দস্তানার বোতামগুলো খোলাই ছিল, দাঁত দিয়ে তাড়াতাড়ি একটা দস্তানা খুলে ফেলতেই সেটা মাটিতে পড়ে গেল। তারপর সুযোগ বুঝে আর এক হাতের দস্তানাও আমি আর এক জায়গায় ফেলি। এখানে আসা অবধি এরকমভাবেই বন্দি আছি। এরা আমায় খেতে দিয়েছে বটে, কিন্তু আমায় নিয়ে যে কি করবে তা এখনো বুঝিনি। আচ্ছা, কেন তুই দেশে ফিরে গেলি না সলিল? এই মরণের মুখে কেন তুই ঝাঁপ দিলি? তোমাকে একা ফেলে কোন মুখে দেশে ফিরবো কাকা? হ্যাঁ, টাঙা কোথায়? সেও আমার সঙ্গেই ছিল, এখনো ধরা পড়েনি। সে রাত্রে আমাকে ওরা তাঁবু থেকে ধরে নিয়ে আসে। আমার বেল্টের ভেতরে যে ওদের দেবতার বিগ্রহ লুকোনো ছিল তা ওরা বুঝে যায়। আমাদের তাঁবুতে ওরা দুরাত জিনিসপত্র ঘেঁটে কিছুই পায়নি, তাই পরে আমাকেই ধরে নিয়ে আসে। মূর্তিটা কোথায়? হ্যাঁ, ওরা কেড়ে নিয়েছে। জানি না এখন ওদের মতলব কি। বিগ্রহ তো পেয়ে গেছে, তবু মনে হয় ওরা আমাদের মেরেই ফেলবে। কিন্তু মেরেই যদি ফেলবে তাহলে তোমায় এতদিন বাঁচিয়ে রাখলো কেন? হ্যাঁ, সেটাও তো বোঝা যাচ্ছে না। দেখা যাক কি হয়। প্রতি মুহূর্তে আমরা টাঙাকে প্রত্যাশা করতে লাগলাম, এই বুঝি সেও এলো। কিন্তু সে আর আসে না। নিদারুণ কারাগৃহে দেখতে দেখতে একসময় রাতের আধার নেমে এলো। ইতিমধ্যে একসময় ওরা এসে আমাদের কিছু ফল খেতে দিয়েছিল। অন্ধকারে দুজন মরার মতো দাঁড়িয়ে আছি, শুধু দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। খোলা একটা ছোট্ট জানালায় একটুখানি ম্লান চাঁদের আলো ঘরের মধ্যে আলো আঁধারের সৃষ্টি করেছে। অজানা ভবিষ্যৎ আমাদের সামনে এগিয়ে আসছে। তার রূপ যে কতটা ভীষণ, কতটা ভয়াবহ তা কল্পনা করতে নিজেই শিউরে উঠলাম। স্বল্প আঁধারে কাকার মুখ না দেখা গেলেও বেশ বুঝতে পারলাম কাকার চোখ শুকনো নয়। আমার চোখও জলে ভরে এলো। কেন আমাদের মাথায় এই অ্যাডভেঞ্চারের শখটা জাগলো? এর নেশা যে আমাদের কিভাবে মরণের পথে টেনে নিয়ে যাচ্ছে তা ভাবতে ভাবতে ক্রমশ আমার মাথাটা গুলিয়ে যেতে আরম্ভ করলো। হয়তো এখনই চোখের ওপর নেমে আসবে কালো পর্দা, এখনই হয়তো নেমে আসবে মৃত্যু। জীবনের সমস্ত আশা ভরসা নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে আর আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। যতই ভাবি শরীর ততই এলিয়ে আসে। ক্লান্তিতে ও অবসাদে একে শরীর অবসন্ন, তার উপর নানা রকম বীভৎস চিন্তা। ধীরে ধীরে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না, হঠাৎ দরজা খোলা শব্দে ছ্যাঁত করে তন্দ্রা ভেঙে গেল। জেগে যা দেখলাম তাতে সমস্ত শরীর আমার ভয়ে একেবারে হিম হয়ে গেল। যমদূতের মতো চারজন লোক এসে প্রথমে খুঁটি থেকে কাকাকে খুলল, তারপর আস্তে আস্তে একটা বাঁশের খাটের সঙ্গে কাকাকে বেঁধে ফেলল। কাকার দিকে তাকিয়ে দেখি শক্ত দড়ির বাঁধনে তার দেহের সমস্ত শিরা উপশিরা স্ফীত হয়ে উঠেছে। ঘণ্টাখানেক এইভাবে থাকলে যে কি পরিণাম হবে তা আর ভাবতে পারলাম না। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফিরতে দেখি আমাকে ও কাকাকে ঘিরে অসংখ্য অর্ধ উলঙ্গ নরনারী নাচতে আরম্ভ করেছে। কি ভীষণ, যেন এক তাণ্ডব সেই নৃত্য। আমাদের হাত পা কাঠের খুঁটির সঙ্গে বাঁধা। সম্ভবত আজই আমাদের শেষ দিন। দূরে জ্বলছে লেলিহান আগুন, আর তার পাশে স্থাপিত সেই মূর্তি যার জন্য আমাদের আজ এই দুরবস্থা। তখনও মূর্তিটার মাথায় দপ দপ করে চুনিগুলো জ্বলছে, আর তারই পাশে জড়ানো সাপ দুটো যেন কুটিল নয়নে তাদের দেখে হাসছে। কাকার দিকে তাকিয়ে দেখি তিনি এখনো এক দৃষ্টে
বিগ্রহটা দেখছেন, যেমন ভীষণ এই মানুষগুলো তেমনই ভীষণ তাদের এই বিগ্রহ। এই অসভ্য পিশাচের দল আজ বহু বছর পর ফিরে পেয়েছে তাদের ইষ্ট দেবতা, আর তাই আনন্দে তারা মশগুল হয়ে পড়েছে। এক পাল উলঙ্গ ছেলে মূর্তিটার সামনে নাচছে, তারই পাশে বিপুল জনতা। নর নারী সবাই মিলে সেই লেলিহান অগ্নিশিখার ওপর কি যেন একটা ঢালছে। হয়তো এরকমই এদের পুজোর পদ্ধতি। চুপ করে এই বীভৎস দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় আমাদের ছিল না। হঠাৎ সর্বাঙ্গে পালক পরা আর গলায় অসংখ্য কড়ির মালায় সজ্জিত বিরাট আকার দৈত্যের মতো একজন লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। কি ভীষণ আর কুৎসিত তার চেহারা! কালো ভাঁটার মতো চোখ দুটো আমাদের মুখের ওপর রেখে লোকটা তাদের ভাষায় কি যেন একটা বলে উঠল। সঙ্গে সঙ্গে বজ্রপাতের মতো ঢাকঢোলের আওয়াজে জায়গাটা ভেঙে পড়বার উপক্রম হলো। চেয়ে দেখি চারিদিক থেকে সেই অসভ্য বর্বরগুলো আমাদের দিকে ছুটে আসছে, তাদের হাতে তীর, ধনুক, বল্লম। যে লোকটা আমাদের কাছে এসে দাঁড়িয়েছিল বোধহয় সেই ওদের পুরোহিত। আজ এই অসভ্যরা মেতে উঠেছে ওদের প্রতিহিংসা বৃত্তি চরিতার্থ করতে। আজ ওরা ফিরে পেয়েছে ওদের দেবতাকে, তাই আজ ওরা দেবতাকে রক্ত অর্ঘ্য দেবে, মানুষের জমাট রক্ত। ওদের বিশ্বাস ওদের দেবতা তাতে তৃপ্ত হবে, আর তাতে খুশি হয়ে অসভ্য নিষ্ঠুর বর্বরগুলোকে প্রাণ খুলে আশীর্বাদ করবে। ক্রমশ বুঝতে পারছি এইবার হারাতে হবে আমাদের এই জীবন। চোখের জলে ভিজে গেল সারা বুক। মনে পড়ে গেল মা ও বাবাকে। ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলাম না। চুপ করে বন্দি অবস্থায় দাঁড়িয়ে যখন এসবই ভাবছি, হঠাৎ দেখলাম দুজন লোক এসে কাকার বাঁধন খুলে তাকে টেনে নিয়ে গিয়ে সেই আগুনের সামনে একটা খুঁটিতে বাঁধল। খুঁটিটার হাত দুয়েক দূরেই সেই লেলিহান অগ্নিশিখা হাঁ করে লকলকে জিভ বের করে যেন কাকামণিকে খাবার উপক্রম করছে। ভগবান, প্রভু, এ আমাদের কোন পরীক্ষা? জীবন মরণ নিয়ে কেমন খেলা ঠাকুর! তারপর আমাকেও তারা আগুনের কাছে আরও একটা খুঁটির সঙ্গে বেঁধে দিল। ওহ, কি অসহ্য সেই উত্তাপ! এইভাবে 15 মিনিট থাকলেই যেভাবে জ্বলন্ত হাপড়ের মাঝে লোহা গলে যায়, ঠিক সেভাবেই আস্তে আস্তে গলে যাবে আমার সমস্ত শরীরটা। মিনিট 2 বাদে দেখি আমাদের দুজনের সামনে বল্লম উঁচু করে 7-8 জন লোক তাদের ভাষায় অসভ্য উদ্দাম সুরে গান গাইতে গাইতে ঘুরতে লাগলো। বুঝতে বাকি রইল না, এইবারই পড়বে আমাদের শেষ নিঃশ্বাস। এই নির্জন অরণ্যের মাঝে শেষ হয়ে যাবে সভ্য জগতের দুজন মানুষ। কেউ তাদের খোঁজ দিতে পারবে না। বেশ বুঝতে পারছি নেমে আসছে মৃত্যুর হিমশীতল স্পর্শ। তারপর সব শেষ। চোখে আবার আমি অন্ধকার দেখলাম। যখন জ্ঞান হলো তখন দেখি একটা অন্ধকার ঘরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছি। তবে কি মরিনি? না, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। নাকের কাছে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস বইছে ধীরে ধীরে। কিন্তু একটু আগে আমরা যেখানে ছিলাম সেখান থেকে এইখানে এলাম কি করে? মাথাটা গুলিয়ে গেল, কিছুতেই বুঝতে পারলাম না। দূরে যে কাকাও আছেন তা মৃদু নিঃশ্বাসের শব্দে বেশ বুঝতে পারলাম। মনে পড়ল আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন এসব ভাবছি তখন হঠাৎ খুট করে একটা আওয়াজ কানে এলো, তারপরে একটা চাপা গলার স্বর। বাবু, বাবু, এ তো টাঙার গলা। বাবু, জেগে আছেন? টাঙা? টাঙা তুই? হ্যাঁ, চুপ করুন, চুপ করুন। সে অস্পষ্ট আলো আঁধারি হাতড়ে হাতড়ে সে আমাদের দুজনের হাত ও পায়ের বাঁধন ছুরি দিয়ে কেটে দিল। আস্তে আস্তে আমার পেছনে আসুন। ওরা টের পেলে 3 জনকেই মরতে হবে। আসুন। টাঙার পেছন পেছন ছুট লাগালাম। টাঙা আগে আগে রাস্তা দেখিয়ে নিয়ে গেল। মুক্তি পেতেই মনে হলো ভগবান তুমি আছো, বিশ্বের সমস্ত স্থানেই তুমি আছো। আমার ডাক তোমার কাছে পৌঁছেছে প্রভু, তাই তো টাঙাকে এখানে পাঠালে। আর দৌড়াতে পারছিলাম না, খানিকটা যেতেই বসে পড়লাম। কাকাও বসে পড়েছেন। বাবু, বাবু, আর একটু পা চালিয়ে
ওই খাল পর্যন্ত চলুন, তারপর একটা একটা নিরালা জায়গা আছে, সেখানে বসবেন। চলুন। টাঙা খানিকটা মাখন আর রুটি আমাদের দিল। সেটা খেয়ে নিয়েই আবার হাঁটতে শুরু করলাম। পথ যেন ফুরোয় না, একটু করে এগোই আর পিছন ফিরে তাকাই কেউ আসছে কিনা দেখতে। খালের কাছাকাছি আসতেই আমি পিছিয়ে পড়লাম। কাকার তখনও একটু শক্তি ছিল। টাঙা আমার কাছে এসে আমার হাত পা বেশ ভালো করে টিপে দিতে লাগলো। কোন রকমে এই খালটা তোমায় পার হতেই হবে দাদাবাবু, নইলে বিপদ, ভীষণ বিপদ। টাঙার কথায় বিপদের আভাস পেয়ে আবার মনে সাহস ও বল সঞ্চয় করে সেই কুমির ভরা খাল কোনো রকমে লতার দড়ির সাহায্যে পার হলাম। লতার দড়িগুলো আমরা পার হওয়ার পরেই টাঙা সেগুলো ছুরি দিয়ে কেটে দিল, শত্রুপক্ষের লোকেরা যাতে আর সহজে আমাদের ধরতে না পারে। খাল পার হওয়া মাত্র সমস্ত শরীর আমার অবশ হয়ে পড়ল। বাবু, দাদাবাবু, এইখানে একটু বিশ্রাম করে নিন। টাঙার কোলে মাথা রেখে মনে মনে ভগবানকে অসংখ্য প্রণাম জানিয়ে টাঙাকে ধন্যবাদ দিলাম। ওহ টাঙা রে, তোর জন্যই এ যাত্রায় আমরা, শুধু তোর জন্যই আমরা বেঁচে ফিরলাম। কি করে যে তুই ওখানে গেলি। টাঙা উপরে আকাশটার দিকে প্রণাম ঠুকলো। সবই তার খেলা। শোনো তবে বলছি, দাদাবাবু, তোমাকে রেখে যেই গাছের ওপরে উঠেছি, হঠাৎ দেখি তোমাকে ওরা ধরে নিয়ে গেল। আমি আস্তে আস্তে পেছনে পেছনে চললাম। তোমাকে ওরা একটা ঘরে নিয়ে গেল। আমি তার পাশেই একটা জায়গায় লুকিয়ে রইলাম। মাঝে মাঝে কেবল দেখছিলাম তোমাকে ওরা কি করে। কত কষ্টে যে আমি ওদের চোখের আড়ালে ছিলাম তা আমি জানি, আর ঈশ্বরই জানেন। খানিকক্ষণ বাদেই দেখি জনাটেক লোক দুটো বাঁশের খাট তোমার ঘর থেকে বাইরে বের করলো। বাঁশের খাটের সঙ্গে দেখলাম কি যেন একটা বাঁধা আছে। তাতেই বুঝলাম এরা তোমাদের নিয়ে চলেছে। এরা তোমাদের কোথায় নিয়ে যায় তা জানার জন্য আমি লুকিয়ে লুকিয়ে পিছু নিলাম। তারপর দেখলাম ওদের দেবতার সামনে আগুন জ্বলছে, আর তার সামনে খুঁটিতে তোমরা বাঁধা, আর তোমাদের ঘিরে অনেকে পল্লম নিয়ে ঘুরছে। তখনই বুঝলাম আজ ওরা দেবতার কাছে তোমাদের বলি দেবে। তারপর মিনিট দুই যেতে না যেতেই দেখি ওদের পুরোহিত কয়েকজন সঙ্গীকে নিয়ে কড়ি খেলতে বসে গেল। এই কড়ি খেলা দেখে ভগবানকে ডাকলাম, আর তার কিছুক্ষণ বাদেই যা প্রার্থনা করেছিলাম তাই মঞ্জুর হলো। দেখলাম কড়িগুলো সব চিৎ হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে উৎসব, নাচ সমস্ত থেমে গেল। লোকজন কিরম যেন নিস্তেজ হয়ে পড়ল। ভয়ে ভয়ে তারা সেই মূর্তির দিকে তাকিয়ে রইল। আর তখনই তারা তোমাদের ওখান থেকে নিয়ে গিয়ে আবার ঘরে বন্দি করে রেখে দিল। কাকা আর আমি সবিস্ময়ে টাঙার মুখের পানে তাকিয়ে রইলাম। কে দাদাবাবু, কিছু বুঝতে পারলে না? তবে শোনো, এই কড়ি খেলার ইতিহাসটা বলি। এদের কিছু ব্যাপার স্যাপার আমি শুনেছিলাম আগেই। ওদের দেবতাদের ওপর ওদের অগাধ ভক্তি ও বিশ্বাস। ওরা যে জিনিস দেবতাকে দেয় তার আগে সেটা দেবতা নেবেন কিনা সে সম্বন্ধে দেবতার কাছে মত নেয়। ওদের বিশ্বাস, দেবতাদের কোনো জিনিস উপহার দিতে গেলে তার আগে দেবতার মত জানবার জন্য কড়ি খেলতে হয়। যদি সমস্ত কড়াইগুলো চিৎ হয়ে পড়ে তবে ওরা মনে করে দেবতা এই উপহার নেবেন না। তখন তারা সেদিনের মতো দেবতাকে সেই উপহার দেয় না। তাদের বিশ্বাস নিশ্চয়ই পুজোয় কিছু খুঁত হয়েছে। তোমাদের বেলায় কড়ি খেলাতে ভগবানের কৃপায় সব কড়িগুলো চিৎ হয়ে পড়েছিল, তাই তারা সেদিনের মতন তোমাদের বলিটা স্থগিত রেখেছিল আর তোমাদের আবার ঘরে বন্দি করে রেখেছিল।
বুঝলে? তাহলে আমাদের বন্দি করে রাখবার প্রয়োজনটা কি ছিল? ছেড়ে দিলেই তো পারতো। না, তোমাদের কাল রাত্রে আবার নিয়ে যাওয়া হতো সেই দেবতার সামনে, আবার কড়ি খেলা হতো। আজও যদি সব পরিচিত হয়ে পড়তো, তাহলে আজ তোমাদের বদলে ওই পুরোহিতের রক্ত দিয়েই তাদের দেবতার পুজো হতো। টাঙার কথায় চমকে উঠলাম। আচ্ছা টাঙা, যদি আমাদের কড়িগুলো চিত না হতো তাহলে? টাঙার চোখের জল তখন ঝরঝর করে মাটিতে পড়তে লাগলো। তা কি হয় দাদা বাবু? তোমার মতন ছেলে মানুষ আর বাবুর মতন লোকের এত বড় সাজা কি ভগবান কখনো দিতে পারেন? না 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 না, তিনি দিতে পারেন না এত বড় শাস্তি। কাকার মুখের দিকে দেখি তার চোখেও জল, আমার চোখেও জল এসে গেল। তিনজনেই নীরব। টাঙার মুখের কথা শেষ হয়ে গেলেও আমাদের তখনও উঠতে মোটেই ইচ্ছা করছিল না। শুধু একটু স্বস্তি অনুভব করছিলাম। দূরে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সূর্য তার মাথায় সোনালি মুকুট পরে দিকে দিকে তার স্পর্শ ছড়িয়ে দিচ্ছে। তার সোনালি আভায় পৃথিবী ক্রমশ সোনা রঙে রঙিন হয়ে উঠছে। আর আর থেমে থাকা ঠিক হবে না বাবু। এখনই বেটারা বুঝতে পারবে ফাঁকি দিয়ে তাদের শত্রু পালিয়েছে, তখন আবার আমাদের নতুন বিপদের মধ্যে পড়তে হবে। টাঙার কথায় টনক নড়ল। ওঠার জন্য আবার আমরা তৈরি হতে লাগলাম। সুদূর বর্মায় এসে যে অ্যাডভেঞ্চারের নেশায় এত বড় বিপদের মুখোমুখি হতে হলো, দৈবক্রমে টাঙার কৌশলে যদিও বা মুক্তি পেলাম, কিন্তু যে জন্য এত দূর আসা সবই কি বিফলে গেল? কোথায় চুনি, আর কোথায় বা সেই চুনিপান্নার দেশের অগণিত গুপ্ত রত্নরাশি? কত আশা নিয়ে আমরা এই দূর দেশে এসেছিলাম, আর এখন দেখো একেবারে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। আমার মুখের কথা কেড়ে নিয়ে কাকাও কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু টাঙার দিকে তাকাতেই আমরা বিস্ময়ে হতভম্ব হয়ে গেলাম। এ কি, এ তুই কোথায় পেলি টাঙা? টাঙার হাতে বিশাল বড় একটা চুনি। কাকা চুনিটা হাতে তুলে নিলেন। এত বড় চুনি আমি জীবনেও দেখিনি। পৃথিবীতে এত বড় চুনি আর আছে কিনা সন্দেহ। কাকার হাতের মাঝে চুনিটা জলজল করে জ্বলছিল, রক্তের মতো লাল তার রং। আর তার উপরে সূর্যকিরণ পড়ায় মনে হলো যেন চারিদিকের গাছপালা একেবারে ঝলসে উঠল। আপনাদের ঘরে বন্দি করে রেখে সেই দানবগুলো তাদের এক দেবতার কাছে পুজো দিতে ছুটল। দলে দলে তারা সেখান থেকে চলে গেল। তখনই চোখে পড়ল বিগ্রহের ঠিক নিচেই জ্বলছে এই চুনিটা। তাড়াতাড়ি সেটাকে কুড়িয়ে নিয়ে আপনাদের ঘরের দিকে ছুটলাম। টাঙা, আগের জন্মে তুই হয়তো আমাদের কেউ ছিলি। বাবু, আর আমায় লজ্জা দেবেন না। বাকি কটা দিন আপনাদের সেবায় কাটিয়ে দিতে পারলেই হলো। আপনাদের ফিরে পেয়েছি, এই আমার কাছে অনেক অনেক। টাঙা কেঁদে ফেলল। কাকার চোখেও তখন জল টলটল করছে। চল টাঙা, আর দেরি করে লাভ নেই। কাকা ও টাঙা দুজনেই চাঙ্গা হয়ে যাত্রার জন্য প্রস্তুত হয়ে পড়লেন। দিকে দিকে তখন ছড়িয়ে পড়ছে সূর্যের কিরণ। নীরব নিস্তব্ধ প্রকৃতির মৌন বুকে আলোর রাশি ধীরে ধীরে সাড়া দিচ্ছে। আমরা আমাদের ক্যাম্পের দিকে চলতে লাগলাম। তখনও আমার মনে হচ্ছিল, কড়ি খেলার সব কড়ি যদি চিত না হতো তাহলে। আর ভাবতে পারলাম না, জোরে জোরে পা ফেলে এগোতে লাগলাম। পেছন ফিরে মাঝে মাঝে দেখছিলাম, কিন্তু না, কাউকেই আর দেখতে পেলাম না। সম্ভবত আমাদের পালানো সম্বন্ধে তারা নিজেদেরকেই দোষী মনে করেছে। হয়তো মনে করেছে কুপিত হয়ে দেবতাই আমাদের মুক্তি দিয়েছে। হয়তো সামান্য দুজন মানুষ তাদের খপ্পর থেকে পালাবে কি করে? এইসব নানান কথা ভাবতে ভাবতে চলছি। কল্পনা করলাম
আজ রাতে সেই পুরোহিতের রক্তে সেই মূর্তিটা রঞ্জিত হয়ে গেছে, আর বিগ্রহটা আমাদের দিকে তাকিয়ে হাসছে। মাথায় অলীক কল্পনা, অথচ সামনে চড়াই উতরাইপূর্ণ মাঠ, আর আমরা তাই বেরোবার জন্য পা চালাচ্ছি। দিনের পর দিন চলতে চলতে আমরা অনেক পথই এগোলাম, কিন্তু দেহ আর চলতে চায় না। অবশেষে একদিন আমরা জাহাজে চেপে বসলাম। টাঙা ওখানেই রয়ে গেল সমস্ত দেখাশোনা করতে। টাঙা আমাদের তুলে দিতে এলো। জাহাজের বাঁশি বেজে উঠল। দেখি টাঙার চোখে জল। দাদাবাবু, আবার এসো। তোমাকে ছাড়া আমার দিন চলা টাঙা কথাটা শেষ করতে পারল না। অদম্য কান্নার বেগ তখন তার গলাটাকে একেবারে চেপে ধরেছে। সে নীরবে আমার হাতের মুঠোর ভেতরে গুঁজে দিল সেই প্রকাণ্ড জলজলে চুনিটা। এ কি করলি টাঙা? এটা এটা তোমারই জিনিস। জেটি থেকে জাহাজে ওঠার সিঁড়ি সরিয়ে নেওয়ার জন্য খালাসিরা তখন তৈরি হচ্ছে। এটা আমি তোমায় দিলাম দাদাবাবু, আর সময় নেই। যাও, জাহাজে ওঠো গিয়ে। যাও যাও। আস্তে আস্তে আমরা উপরে উঠে গেলাম। দেখলাম জেটি থেকে খালাস পেয়ে আমাদের জাহাজ আস্তে আস্তে দুলে দুলে চলতে আরম্ভ করেছে। টাঙা তখনও জেটির উপর দাঁড়িয়ে। অস্পষ্টভাবে দেখতে পেলাম চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে। আবার সমস্তটা মনে পড়ে গেল আমার। সেই ভীষণ অরণ্য, সেই দুর্গম পাহাড়ের ধারে, সেই অসভ্যদের আস্তানা, আর তাদের সেই দেবতাদের কুপিত চোখ। আমি চোখ বুজে ফেললাম। বেশ বুঝতে পারলাম আমার জামার উপর চোখের জল পড়ছে। টাঙা যে আমাদের কতটা আপন হয়ে উঠেছিল এখন মর্মে মর্মে অনুভব করলাম। কাকার দিকে তাকিয়ে দেখি তারও আমার মতোই অবস্থা। রেলিংটা ধরে চুপ করে সামনের দিকে তাকিয়েছিলাম। ধীরে ধীরে শহরটা অস্পষ্ট হয়ে আসছিল। কাকা এসে পাশে দাঁড়ালেন। আজ দীর্ঘ 19 বছর পরে বাংলায় ফিরে যাচ্ছি সলিল। ভেবেছিলাম আর হয়তো দেশে ফিরব না। কাকার দু চোখের কোণে দু ফোঁটা জল টলমল করে উঠল। সঙ্গে সঙ্গে আমারও চোখ দুটো ভিজে উঠল। কাকা, জীবন তো আমাদের শেষই হয়ে গিয়েছিল। দেশের ছবি আর সূর্যের আলো আমাদের চোখ থেকে তো সেদিনই মিলিয়ে গিয়েছিল। তোমার এই পরম বিশ্বাসী টাঙা না থাকলে ভাবতেও পারি না আমাদের কি হতো। হ্যাঁ, আর সেই সঙ্গে বিধাতার আশীর্বাদ। কড়ি খেলায় সেদিন অন্যরকম কিছু হলেই আমাদের জীবনটা শেষ হয়ে যেত। বিষের তীরে সেই চাকরটার শোচনীয় মৃত্যুটা দেখার পর থেকে আমার মাথা কাজ করছিল না। ওই প্রথম আমি চোখের সামনে কাউকে মরতে দেখেছি। হ্যাঁ, চুনির নেশা, চুনির নেশা, চুনির নেশা আমার বুকের ভেতর বিষের তীরের মতোই বিঁধে গেছিল। একটা দুর্জয় নেশায় আমি তখন একেবারে উন্মত্ত হয়ে উঠেছিলাম। লোভ, সলিল, লোভ। লোভ মানুষকে অন্ধ করে দেয়। হ্যাঁ, আমরা এবার থুয়াদের থেকে অসভ্যতায় কম যায় কিসে? আর তারই ফলে আজ আমাদের এত লাঞ্ছনা। নিচের ইঞ্জিনের ঘর থেকে ইঞ্জিনের আওয়াজ আসছিল, আর শোনা যাচ্ছিল খালাসিদের চিৎকার, যাত্রীদের চেঁচামেচি, গোলমাল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতে লাগলাম। এই সমস্ত সাধারণ ঘটনাই আমার তখন এত ভালো লাগছিল যে বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল যেন দীর্ঘ নির্বাসনের পর আবার আমরা মানুষের মাঝে ফিরে এসেছি। শুনছিলে বিষের তীর।
কাহিনী শ্রী নিহার রঞ্জন গুপ্ত। গল্প পাঠে এবং সলিল ও রঙ্মু সর্দারের চরিত্রে ছিলাম আমি অনুভব, কাকার চরিত্রে ছিল শান্তম, টাঙা ও ডাক্তারের চরিত্রে ছিল কৌশিক এবং সলিলের মায়ের চরিত্রে ছিল খুশি। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে শুভজিৎ। গল্পটির নির্দেশনা ও নাট্যরূপের দায়িত্বে ছিলাম আমি অনুভব। বিশেষ সহযোগিতায় ছিল স্নেহা এবং পোস্টার ডিজাইনিং রক সল্ট কালার্স। তাহলে কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা এবং গল্পটা জানো কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও, আর অতি অবশ্যই হাইপ বাটনে প্রেস করে হাইপ করে দিও। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।